করছি আমি ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আব্দুর রব সাহেবের কাছে মাওলানা আব্দুর রব সাহেব আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আমরা আব্দুর রব সাহেবের ঘটনাটা শুনব এবং মনোযোগ দিয়ে শুনব। আমি কারো কাঁধে, কেউ আমাকে নিয়ে যাচ্ছে। আমি উঠলাম আর চারপাশে দেখছি আমার আশেপাশে ঘন গাছগাছালি। কোন একটা স্থানে নিয়ে আসা হয়েছে যা আশপাশের একটা বাউন্ডারি দেয়া। আমি দেখলাম আমি যেখানে শুয়ে আছি আমার শোয়ার জিনিসটাতে জিনিসটা নড়ছে, ডানে বামে হেলছে দুলছে, আর সেটা চারপাশে লোহার তৈরি খাট, যা আপনারা অনেক কারুকাজ দিয়ে এই লোহার তৈরি খাটটি মসজিদে দেখবেন। আর চারজন মানুষ আমাকে নিয়ে ঢুকছে সেই 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 চারিপাশে গাছগাছালি ঘেরা সেই জায়গাটাতে। আমি খাটের মধ্যে দুলছি। আমি দূর থেকে এই কাপড়ের মধ্য থেকেও আমি আমার মেয়েকে দেখতে পাচ্ছি। আমার মেয়ে দাঁড়িয়ে আছে, জোরে জোরে ডাকছে আমাকে, আব্বা আব্বা। আমি শুনতে পারছিলাম ওর কথা, কিন্তু আমি ওকে দেখতে পারছিলাম, বুঝতে পারছিলাম না ও কোন পাশটায়। কি আশ্চর্য! যারা আমাকে নিয়ে যাচ্ছিল তারা আমাকে বলছে, আপনি ঘুমান, আপনার এই ঘুমটা ভাঙবে না। আমি উঠে বসেছি, আমার চারিপাশে কাপড়ে মোড়ানো। আমার হাতের সেই শক্তি নেই আমার মুখ থেকে কাপড় সরানো। আমি কাপড়ের ভেতর থেকে দেখছি আমার মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে, ইশারা করছে, হাসি দিচ্ছে। এটা একটা কবরস্থান। আমি কবরস্থানে। আমাকে নামালো। আমার শরীরে কোনো শক্তি নেই, আমি শুয়ে আছি, কিন্তু সব দেখতে পাচ্ছি। আমার মেয়েটা আমার কবরের কাছে আসলো। আমি উপরে দেখলাম ও দাঁড়িয়ে আছে। কাফনের ভেতর থেকেও সব স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখলাম কোনো মানুষ নাই, সবাই না অদৃশ্য হয়ে গেল, চলে গেল। আমাকে যিনি কবরে নামালেন তিনি একজন ছিলেন। আর আমাকে যখন নামালো আমি চপচপে কিছু ভেতরে রাখলো। নিচ থেকে আমার পিঠ ভিজে যাচ্ছিল, মাটিটা ভেজা ছিল। আর যিনি আমাকে নামিয়েছিলেন তিনি উপর থেকে আমার কাপড়টা সরিয়ে দিয়েছেন। আমি জেগে উঠলাম। কি অস্বাভাবিকভাবে আমি ঘেমে আছি। আমার তাহাজ্জুদের সময় পার হয়ে গেছে। ফোনের উপর ফোন আসছে, দেখলাম প্রায় 11টা মিসড কল। আমি ওয়াশরুম থেকে মেসওয়াক করা অবস্থায় ফোনটা ধরিয়ে মুহূর্তে বাজছিল। মুয়াজ্জিন ফোন দিয়ে বলল, ফজরে আসছেন তো? আমি বললাম, আসবো না কেন? হুজুর বলল, আপনি না বললেন আপনার শরীর খারাপ? আমি অত কিছু চিন্তা করলাম না, বললাম আমি আসবো। মুয়াজ্জিন বলল, আসেন, একজন মারা গেছেন, তার জানাজা পড়তে হবে। আমি বললাম, আসছি, রওনা হচ্ছে, আমি পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই। আমি পৌঁছালাম। মসজিদে ফজরের এক কাতার হয় না। আজকে অনেক মানুষ, সবাই আসছে। সবাই কি আর শুনবে মৃত্যু যখন সুনিশ্চিত, এবং তাতে যে আল্লাহর রাস্তায় আসা শ্রেয়, এটা তো কথা তো সবাই শুনবে না। 5 ওয়াক্তের জায়গায় জুম্মার কেউ মারা গেলে মসজিদে আনন্দ ফুর্তি করতে করতে আসার নামই বর্তমান ইসলাম। প্রতিটি ঘরে ঘরে জন্ম নেওয়া সব মুফতি ও ওলামায়ে কেরামদের নতুন নতুন ফতোয়ার মধ্যে বর্তমান ইসলাম মাটির নিচে ঢুকে যাচ্ছে। আসলে কুরআন আর হাদিস শোনার লোক নাই, কেউ শুনতে চায় না। যারা শুনতে চায় তারা বিশ্বাস করতে চায় না। যাকে ঘটনার মধ্যে এসব ঢুকিয়ে লাভ নেই। এর আগেও আমার সাথে এরকম হয়েছে। স্বপ্নে কিছু দেখেছি আর পড়ছি জানাজা। আজকে যিনি মারা গেছেন তিনি আমাদের মসজিদে প্রায় সবসময়ই আসতেন। মসজিদে তার ব্যাপক ভূমিকা আছে। অনেক পরহেজগার মানুষ ছিলেন তিনি। এই যে আমি বললাম আমি দেখেছি, আমাকে কেউ নামাচ্ছে, আর সাথে সাথে এখন জানাজা পড়তে হচ্ছে। যাই হোক, আমি জানাজা পড়ে ফেললাম, সবাইকে নিয়ে। ওরা লাশ নিয়ে চলে গেল। আমার সেই শক্তি নেই কবরস্থানে যাওয়ার। বুকের বাঁ দিকে বেশ ব্যথা অনুভূত হচ্ছিল, কিন্তু আমি সহ্য করতে পারছিলাম ব্যথাটা। দেয়ালের সাথে হেলান দিয়ে কুরআন পড়ছিলাম। এমন সময় একজন খাটো করে বেটে মানুষ, উচ্চতা 3.5 ফিট থেকে 4 ফিট হবে, দূর থেকে দেখছি তিনি মসজিদে প্রবেশ করছে। তিনি আমার সামনে আসলেন এবং তার মুখে দাড়ি দেখছি, সুন্নতি দাড়ি তার মোটামুটি কোমরের একটু উপর পর্যন্ত। আমার যে বুকে ব্যথা, এটা তো আমি কাউকে বলিনি। ভাবছিলাম বসে বসে কিছুক্ষণ কোরআন পড়বো শরীর ভালো রাখলে,
ইশরাকের ওয়াক্ত হয়ে যাবে, যদি হয়ে যায় আমি ইশরাক করে বাসায় যাব। সে লোক নামাজ পড়ল। নামাজ পড়া তখনও মাকরু হয়নি, ফজরের ওয়াক্তেই পড়েছেন। আমি বুঝতে পারছি কেউ আমার কাছে আসলো আর বলল, আব্বা গো, আপনার বুকের ব্যথাটা বাড়বে, আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান, আপনি ওষুধ নেন, আল্লাহ আপনার ভালো করুক। এই বলে লোকটা মিম্বরের ডান পাশে যে লাশ ঘর আছে সেখানে ঢুকে গেল। লাশ ঘর মানে লাশ আসলে সেই জায়গায় রাখা হয়, আর লাশ আর জানাজা হয় পেছন থেকে। ওই লাশের সামনে, লাশের পেছনে ইমাম সাহেব দাঁড়ান এবং পেছনে সবাই নামাজ পড়েন। তো ওই জায়গাটায় লাশ রাখার জায়গা। তা আমি এটা ওটা নতুন ঘর করা হয়েছে, এটা রং করা হয়নি, এটা নতুন এই লাশ ঘরটা। তো আগে মসজিদের ভেতরে লাশ ঢোকানো হতো, আমি জানি লাশ ঘরে গেট লাগানো ওই পাশ দিয়ে, কারণ জানাজার পর লাশ নিয়ে গেছে আর গেট লাগিয়ে রাখা হয়েছে, খাদেম লাগিয়ে রেখেছে, সেটার শব্দ আমি পেয়েছি। আমি উঠতে পারছিলাম না, কিন্তু কৌতূহল নিয়েই আমি উঠে দাঁড়াই, যে দেখি লাশ ঘরের দরজায় তালা লাগানো। আর সেই দরজা ধরেই আমি নিচে বসে পড়ি। আমার বুকের ব্যথাটা বেড়ে গেছে, আমার শরীর কেমন জানি করছিল। আমি চোখ খুললাম, ডাক্তার হাতের ক্যানুলাতে মেডিসিন পুশ করছেন। বললেন মাইনর অ্যাটাক হয়েছে, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। কিছু ওষুধ দিল। পাশে আমার স্ত্রী, আমার সন্তানরা। আমার স্ত্রী উঠে চলে গেলেন, কারণ ওই মুহূর্তে মসজিদের লোকজন এসছে। এখন বিকাল। আরে এতক্ষণ হয়ে গেছে, কি যে শান্তির ঘুম ঘুমিয়েছি, কতদিন পরে আমি এত শান্তির ঘুম ঘুমালাম। কোনো স্বপ্ন না, কোনো দুঃস্বপ্ন নাই ঘুমের মধ্যে। বিছানাটাও বেশ আরামদায়ক। হাইফাই হাসপাতাল, এখানে মৃত্যুটা অনেক রমরমা। দামি খাটে, দামি মেশিনের সাথে হয়। যাই হোক, আমি চলে যাই হাসপাতালের তৃতীয় দিনে। আমার শরীরের কিছু টেস্ট আর জ্বরের জন্য অনেক কিছুদিন থাকতে হচ্ছে এখানে, আরো কিছু সমস্যার কারণে, বয়স হওয়ার কারণে বার্ধক্যজনিত প্রবলেমগুলো উঠে দাঁড়ায়। সেদিন আমি আমার পাশের বেডের, আমার রুমের মধ্যে দুটা বেড, আমার পাশের বেডের ভাইয়ের সাথে কথা বলছি। তো একটা সময় ফ্রি টাইমে কথা বলা শুরু করলাম। তিনি আমাকে বললেন তার কথা, তার হার্ট অ্যাটাক হয়েছে আগে, বুকের মধ্যে সমস্যা আগের থেকেই। প্রচুর খাওয়া দাওয়া করতেন। আমি দেখতেও পাচ্ছি না, শরীর বেশ মোটা, কিছুই মানত না। অনেক অনুষ্ঠানে গেলে প্রচুর খেত, আর বাসায় তো কথা নেই, অফিসেও নাকি প্রচুর খাওয়া দাওয়া করত। এই লোকটার কেউ নাই নাকি, একটা মেয়ে আছে, মেয়ের জন্য তিনি বিয়ে করেন নাই। তার স্ত্রী মারা গেছে যখন তার মেয়ের বয়স 6 বছর। এখন মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু তিনি বিয়ে করেন নাই। পরিবারের সাথে নাকি প্রচুর যুদ্ধ করেছেন, যে বিয়ে করলে মেয়েটার যত্ন পাবে না, নতুন মানুষ পুরাতনদের যত্ন করে না, নতুনরা নতুনদের বোঝে। পুরাতনরা অনেকটা কাঁসার বাটির মতো, কাঁচের বাটি কাঁসার বাটিকে পাশে সহ্য করতে পারেন। এই লোকটার কথা। মেয়ে জানে বাবা হাসপাতালে, কিন্তু সম্পত্তির কিছু জেরে রাগ করে তিনি নাকি আসেন নাই, কারণ এই লোকের নাকি বেশ জায়গা সম্পত্তি আছে। এই লোকের একটা জায়গা ছিল যা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 12 কোটি টাকা। প্রায় 7 বিঘা জায়গা সহ একটি বিল্ডিং যা মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে। আর এইটার কারণে এলাকায় বেশ ব্যাপক নাম নাকি এই লোকটার। আর এমপি নমিনেশনের জন্য নাকি দোকানের, চায়ের দোকানগুলোতে প্রায় সবাই বলতো যে এমপি নমিনেশন নেওয়া দরকার। কিন্তু উনি সাধারণ মানুষ, লুঙ্গি পরা মানুষ, কোটটাই পরে কোটি টাকার গল্প করা মানুষ না। তিনি বললেন সেই জায়গার উপর রাগ করে মেয়ে দেখতে আসেনি। তার বাড্ডাতে বাড়ি আছে, উত্তরাতে 6 তলা বাড়ি আছে, যা তিনি কোনো বিল্ডার্স কোম্পানি দিয়ে বানাননি, নিজে আলাদা করে ডিজাইন করিয়েছেন এবং সেই বাড়ি আলাদা করে বিল্ডার নিয়ে বানিয়েছেন। মোট কথা নিজ টাকায়। বাড্ডার বাড়ি বিল্ডার্স দিয়ে বানানো, সেই বাড়িতে 6টা ফ্ল্যাট তার নিচের, তার সব তার মেয়ে নিজের করেছে, 2টায় মেয়ে থাকে, আর 4টার ভাড়া মেয়েই নেয়। এছাড়া একটা পেট্রোল পাম্প আছে, এটা তিনি তার ছোট ভাইকে দিয়ে দিয়েছেন। এই জন্য ছোট ভাইয়ের সাথে তার মেয়ের বোঝাপড়া নাকি আরো বেশি খারাপ। তার ছোট ভাইটার 3 সন্তান, প্রত্যেকেই নাকি কুরআনে হাফেজ। ছোটটা কিছুদিন আগে হাফেজ হয়েছে। পেট্রোল পাম্পটার ভাড়া ছোট ভাইটাই নেয়, জায়গার মালিকও সে। কিন্তু কয়েকদিন আগে পুলিশে হামলা নাকি মেয়েটা করেছিল। বিশাল লম্বা ঘটনা, আমি অনেকটুক সংক্ষেপে বললাম। যাই হোক, পারিবারিক শান্তি নেই।
জিজ্ঞেস করলাম, সবই তো করেন ভাই, নামাজ পড়েন? লোকটা বলল, মাঝে মাঝে যাই, জুম্মাটা মিস হয় না। তবে আমি একটা কথা বলি, আমার স্ত্রী আমাকে আটকে রাখে। বললাম, আপনার স্ত্রী না মারা গেছেন? তিনি বললেন, আরে ভাই, আমার স্ত্রীকে আমি দেখি, ও আমাকে যেতে দেয় না, আমার কাছেই থাকে, ওর কথা শুনি। জিজ্ঞেস করলাম, আপনার বাসায় কে থাকে? বলে, একটা ছেলে আছে, ও বাজার করে, আর স্ত্রী আসে মাঝে মাঝে। আমি লোকটার মেন্টাল স্টেটের কথা চিন্তা করছি, ভাবছি আসলে উনি যা বলছে তা আসলে কি হতে পারে। আমার কাছে তো কেমন জানি ঘোরপ্যাচ লাগছে। কাহিনী কি? তার স্ত্রীকে তিনি দেখেন। এই চিন্তা করে ঈশার নামাজের প্রায় 1 ঘন্টা পর একটা ছেলে আসলো আমার পাশে। আমার স্ত্রী আমার পাশে, আমার ওই ছেলেটা আমার পাশে এসে বসলো, সেই লোকের দিকে মুখ করে। আমার স্ত্রী আমার বাম পাশে। আমি ছেলেটার পেছনের দিকে দেখতে পাচ্ছি। বলছে, বাবা আপনি কেমন আছেন? বুঝলাম এটা তার মেয়ের জামাই। বলছে, আপনি অসুস্থ, ওইদিকে শারমিনও অসুস্থ, আসতে পারছে না, কারণ আপনি তো জানেন আর বেশি দিন নাই, একটু দোয়া করেন বাবা যাতে ঠিকঠাক হয়। আমার বাম পাশে আমার স্ত্রী তখন বসা, তো পর্দাটা আমার ওই পাশ থেকে দিয়ে সরানো। আমি পর্দা সরে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার স্ত্রী একবার আপনার বাবাকে দেখতে আসলো না? কারণ ওই মুহূর্তে সেই লোকটি চুপ ছিল। আপনার শ্বশুর অনেক মিস করে আপনাদের। ছেলেটা খুব অবাক হয়ে বলল, বুঝলাম না। আমি বললাম, আপনার শ্বশুর আপনার স্ত্রীকে দেখতে চায়, অনেক মিস করে তার মেয়েকে। হেসে হেসে বলছিলাম আমি। সেই ছেলেটা বলল, আঙ্কেল উনি আমার বাবা, উনি আমার শ্বশুর হবে কেন? এবার আমি বুঝতে পারছি না আমার সাথে কি ঘটছে। আমি কি আবার অন্য কিছু দেখা শুরু করলাম? পর্দার ওপারের লোক, ওই পর্দার ওপারের জিনিসপত্র আমাকে হয়তো বোকা বানাচ্ছে, ভুলিয়ে দিচ্ছে, কিন্তু এ কেমন ঘটনা কি? আমি বললাম, বাবা আপনি কি আমার পাশে একটু আসবেন? ছেলেটা খুব ইতস্তত বোধ করছিল, কিন্তু অসম্ভব ভদ্র এবং জেন্টলম্যান। আমার পর্দা সরানো, আমার স্ত্রী সরে গেলেন, উনি আমার পাশে এসে বসলেন। আমার এই পাশটা যেহেতু অনেকটা পর্দা সরানো, উনি দেখতে পাচ্ছিলেন না। আমি ওকে ফিসফিস করে বললাম, তিনি বলছিলেন আপনার মা নেই, একটাই মেয়ে ওনার। আপনি বলছেন আপনার বাবা, একটু বলবেন আপনারা কয় ভাই বোন? ছেলেটাও আমাকে ফিসফিস করে বলছে, আমরা 2 ভাই। আমার মায়ের শরীর ভালো না, বাবা মাঝে মাঝে নিজেই অনেক কিছু বানায়, তৈরি করে, জানি আমরা বেশ দুশ্চিন্তাগ্রস্ত। আমি আরও কিছু মেলানোর জন্য চেষ্টা করলাম, জিজ্ঞেস করলাম যে আপনাদের প্রপার্টির ব্যাপারে উনি অনেক কিছু জানলাম আমি। ছেলেটা বলল, জি জি জি। আমি বললাম, আপনাদের বাড্ডায় কোনো বাড়ি আছে? সেটা বললো, আঙ্কেল আমাদের বাড়ি বলতে আমি রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনেছি, আমার বাবার কিছু লোন ছিল, সেগুলো জমি বিক্রি করে শোধ করতে হয়েছে। আমার চাচার একটা সম্পত্তি আমার বাবা নিজের নামে লিখে রেখেছিলেন, সেটা ফেরত দিতে হয়েছে। তবে আমার বাবার মধ্যে কিছু সমস্যা হয়। এই তো আঙ্কেল। বাবা যদি কিছু বলে হ্যাঁ হ্যাঁ করবেন। ওনার মাথার মেন্টাল স্টেটটা ভালো না। উনি আসলে নিজেকে ভালো রাখছেন হয়তো, এসব চিন্তা করে আমরা কিছু বলি না। আমার বাবা কিছু মনে রাখতে পারেন না, কিছু বললেই সেই ভদ্রলোক ডাকে ছেলেটাকে। এই বলার সাথে সাথে এই ছেলেটাকে ভদ্রলোক ডাকে। আমি চিন্তা করছি, আমার মতো পাওয়া গেল আরেকজন যে কিছুই মনে করতে পারে না, কিন্তু এই লোক তো একটু ভিন্ন। ছেলেটা চলে গেল, আমার স্ত্রীও কিছুক্ষণ পর চলে গেল। চিন্তা করছিলাম কাল সকালে দুজনই আসবে, কাল সকালে জানবো আবার যে কি অবস্থা। তবে সেই ভদ্রলোক উল্টো দিকে ফিরে আছে, এবং এটা দেখে আমি আমার পর্দা সরিয়ে দিই। এর পরের এপিসোডে পর্দা সরিয়ে কথা বলবো। একটু উটকো লাগবে, কিন্তু শোনাবো। শরীরটা আর আজ ভালো নেই, দেখতে পারলাম না। ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো সামনের এপিসোডে। আপনাদের আব্দুর রব। রব সাহেব, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাহুল চন্দ্র। উনি বর্তমানে বরিশাল সরকারি বিএম কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে 3য় বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ওনার এলাকা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি সঙ্গত কারণে বলা যাচ্ছে না, কারণ ওই গ্রামেই ঘটনাটি ঘটেছিল। আর যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে অভি। ছেলেটা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন,
আর সে কাঠের কাজ করত, অর্থাৎ সে একজন কাঠ মিস্ত্রি ছিলেন, বেশ ভালো কাঠের কাজ জানতো। আর গ্রামগঞ্জে যেটা হয়, বর্ষাকালে বা বৈশাখ মাসে বিলে পানি চলে আসে, তখন অনেকেই যে যেই প্রফেশনেই থাকুক না কেন, কৃষক হোক, কাঠুরিয়া হোক, রং মিস্ত্রি হোক, কাঠ মিস্ত্রি হোক, যে যেই কাজই করুক, রাতের বেলা মাছ ধরতে কিন্তু অনেকেই বেরিয়ে পড়েন। কেউ টেটা নিয়ে, কেউ কারেন্ট জাল নিয়ে, কেউ ঝাঁকি জাল নিয়ে, কেউ বা বড় দা নিয়ে। অনেকেই বিভিন্ন রকম ভাবে মাছ ধরার পদ্ধতি রপ্ত করেছেন, যার যেটা ভালো লাগে। এই যে অভি ছেলেটা, যে কিনা কাঠের কাজে পারদর্শী ছিলেন, সে আবার ধারালো দা দিয়ে কুপিয়ে মাছ ধরতে পছন্দ করতেন। ছোট ছোট মাছ না, বড় মাছগুলো ধরতে সে বেশি পছন্দ করত। ঘটনাটি ঘটে 2014 সালের এক রাতে। মূলত এই রাত থেকেই ঘটনার সূত্রপাত হয়। এক রাতেই যে ঘটে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না। তো সময়টা তো সেই বর্ষার সিজনটাই চলছে। প্রতি রাতের মতো ওই রাতেও অভি মাছ ধরতে গিয়েছিল। রাত তখন আনুমানিক 1টা কি 1:30 বাজে। মাছ ধরা যখন শুরু করেছেন তখন আশেপাশে আরো অনেক লোকই ছিল, যে যার মতো মাছ ধরছে। কেউ টর্চ লাইট হাতে নিয়ে এসেছে, কেউ বা হারিকেন নিয়ে এসেছে। অধিকাংশ মানুষই টর্চ লাইট হাতে নিয়ে এসেছে, চার্জার টর্চ লাইট। এখন তো ড্রাই সেলের যেই টর্চ লাইট এগুলো তো দেখা যায় না, এখন চার্জার টর্চ লাইটই বেশি। তো ওই টর্চ লাইটগুলোর আলো খুব বেশি হয়। এই যে অভি ছেলেটা, সেও এরকম একটা টর্চ লাইট নিয়েই বাইরে বেরিয়েছিল। তো মাছ ধরছে ধরছে, বড় সড়ো মাছ ওভাবে পাচ্ছিল না, কারণ দা দিয়ে কুপিয়ে ছোট ছোট মাছ আসলে ধরাটা মুশকিল হয়ে যায়, বড় মাছগুলো ধরতে সুবিধা হয়। তো এরকম মাছ খুঁজতে খুঁজতে সে তার জায়গা থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে চলে গেছে। জায়গাটা এক্সাক্ট কোথায় সে ওইভাবে বুঝতে পারছিল না, তবে জায়গাটা অনেক নির্জন ছিল। ওখানে কোনো মানুষের আনাগোনা সে দেখতে পাচ্ছিল না। সে দেখতে পাচ্ছিল মানুষ আছে, তবে অনেক দূরে। মানুষগুলোকে দেখা যাচ্ছে না, তবে তাদের হাতে থাকা আলো দেখা যাচ্ছে। টর্চ লাইট জ্বালিয়ে মাছ দেখার চেষ্টা করছে, অনেক দূর থেকে সেই টর্চ লাইটের যে আলোগুলো দেখা যাচ্ছে, তবে সেটাও অনেক দূরে ছিল। তার আশেপাশে কোনো মানুষকে সে দেখতে পাচ্ছে না। তো সে তো টর্চ লাইট জ্বালিয়ে মাছ খোঁজার চেষ্টা করছে, করতে করতে হঠাৎ করে দেখে বড় বড় 2টো বোয়াল মাছ তার একটু সামনেই খুব আয়েসি ভঙ্গিতে ঘোরাফেরা করছে। মানুষের উপস্থিতির শব্দ টের পেয়ে তারা যে পালিয়ে যাবে এমনটা হচ্ছে না, ওরা ওদের মতো করেই ঘোরাফেরা করছে, কোনো ভ্রুক্ষেপ নাই এদিকে। আর অভি সে এই সুযোগটাই নেয়। মাছ দুটি এত বড় ছিল, এত বড় বোয়াল মাছ সে আগে কখনো দেখেনি। বাজারঘাটে অনেক বড় বড় বোয়াল সে দেখেছে, অনেকে ধরে নিয়ে এসেছে, বিক্রি হয়েছে, তবে এত বড় বোয়াল সে দেখেনি। মাছ দুটিকে আঘাত করার জন্য সে আস্তে আস্তে আগাতে শুরু করে। চিন্তা করলো যে 2টি মাছের মধ্যে একটাকে ধরলে আর একটা তো চলেই যাবে, পালিয়ে যাবে, এটাই স্বাভাবিক। সে যখন কাছে গিয়েছে, পরেও কিন্তু বোয়াল মাছ দুটি পালিয়ে যাচ্ছে না। এই সুযোগটাই নিল অভি। হাতে থাকা ধারালো দায়ের আঘাতে প্রথম মাছটিকে ধরাশায়ী করার চেষ্টা করলো, কিন্তু না, মাছটি সহজে দুর্বল হচ্ছে না। মাছটি ওখান থেকে সরে সামনের দিকে যাচ্ছে, বাট পালিয়ে যাচ্ছে না। আবার সেই মাছটিকে সে আঘাত করলো। এভাবে কয়েকবার আঘাত করার পর মাছটা দুর্বল হয়ে গেল। আহত অবস্থায় ওই মাছটাকে সে তুলতে সক্ষম হয়। তার সাথে বস্তা রাখতো, কেননা সে ছোট মাছ ধরতে ইচ্ছুক থাকতো না, যার কারণে ওই বড় দা নিয়ে বের হতো, জালটাল নিয়ে বের হতো না, বা টেটা নিয়েও বের হতো না। ওই বোয়াল মাছটিকে সে বস্তায় ভরলো। বস্তায় ভরে ডাঙায় একটা জায়গায় রেখে দিয়েছে, বস্তার মুখটা বন্ধ করে। মাছটা আহত অবস্থায় ছিল, তখন মারা যায়নি। তখন কি মনে করে উনি যখন আবার লাইট ধরলেন ওই পানির দিকে, দেখা গেল অন্য যে মাছটি, সেই মাছটি ওই একই জায়গায় ঘোরাফেরা করছে। উনি চিন্তা করলেন যে বেশ অবাক করা ব্যাপার তো, একটা মাছ মারার পর অন্য মাছ তো সাধারণত পালিয়ে যায়, তবে এটা কেন পালালো না? উনি চিন্তা করলেন যে আছে যেহেতু, এটাকেও ধরে ফেলি। উনি আবার ওই ধারালো দা নিয়ে ওইদিকে আগানো শুরু করলেন। এই মাছটাও কিন্তু পালালো না। কাছাকাছি গিয়ে ওই মাছটিকে উনি আঘাত করলেন।
এটাকেও ধরাশায়ী করে ফেললেন। এটাকেও টানতে টানতে খুব একটা কষ্ট ছাড়াই উপরে তুলে আনলেন। তুলে আনার পর দেখলেন এই যে বস্তাটা, এই বস্তার মধ্যে তো একটু আগেই ধরা আর একটা বড় বোয়াল মাছ ছিল, যে বস্তার মুখটা উনি বেঁধে রেখেছিলেন। বস্তাটার মুখ বাঁধা ঠিকই আছে, কিন্তু ভেতরে বোয়াল মাছটা নাই। এরকম তো হওয়ার কথা না, বোয়াল মাছটা কোথায় গেল? উনি এটা ভেবে খুব ভয় পেলেন। উনি চিন্তা করলেন যে আচ্ছা, বোয়াল মাছ ভেবে আমি দুটো জিনকে আঘাত করি নাই তো। উনি তখন ওই মাছটিকেও ওখানে রেখে দিয়ে দ্রুত বাড়ির পথে হাঁটা ধরলেন। উনি চিন্তা করলেন যে উনি বড় একটা ভুল কাজ করে ফেলেছেন। যখনই উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, তখন পেছন থেকে গম্ভীর কণ্ঠে তাকে ডেকে ওঠে, এই অভি দাঁড়া। উনি তো দাঁড়িয়ে গেছেন, পেছন দিকে তাকিয়েছেন। উনি দেখেন দুটো বড় অবয়ব, তবে এটার চেহারা খুব একটা বোঝা যাচ্ছে না, তবে একটা কালো অবয়বই মনে হচ্ছে, একটা তো না, দুটা। তাকে বলছে, তুই বিশাল বড় ভুল করে ফেলেছিস, এই ভুলের সাজা তোকে পেতেই হবে। তুই আমাদেরকে আঘাত করেছিস, আর একটু হলেই আমরা মারা যেতাম, তোকে তো শাস্তি পেতেই হবে। যখন এই কথা বলেছে, সে অন্য কোনো কিছু না ভেবে ওই টর্চ লাইট বা যা ছিল সব ফেলে দিয়েছে দৌড়। তবে সে দৌড়াচ্ছে, মনে হচ্ছে তার পথ আর এগোচ্ছে না, মনে হচ্ছে সে খুব স্লো দৌড়াচ্ছে। তবে প্রতিমধ্যে তেমন কোনো সমস্যা ছাড়াই সে বাড়িতে এসে পৌঁছায়। বাড়িতে এসেই সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে বিষয়টা এরকম না, সে এসে হাঁপাতে থাকে এবং পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করে। তবে পরিবারের সদস্যরা তারা এটা বিশ্বাস করে না। বলে রাখা ভালো, তার পরিবারে 5 জন সদস্য ছিল। এই অভি, তার স্ত্রী, তার বাবা, তার মা ছিল না, মা মারা গিয়েছিল, আর তার 2 কন্যা সন্তান রয়েছে। একটা বড় সন্তান, তার বয়স 5-6 বছর, আর একটা কন্যা সন্তান, তার বয়স ওই সময় 7 কি 8 মাস হয়েছিল আর কি। আর অভির বয়স ছিল ওই সময় 34 কি 35 বছর আনুমানিক। তো ওই রাত্রে সে কোনো ধরনের সমস্যা ছাড়াই ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে সে স্বপ্নে দেখতে পায় সে একটা গভীর অরণ্যে রয়েছে, চারদিকে বিশাল বড় বড় গাছ। ওই গাছগুলোর ভেতর থেকে লম্বা 2 অবয়ব বের হয়ে আসলো। এই অবয়বের চেহারাটা ভালো বোঝা যাচ্ছে না, তাদের মুখের উপরে কালো কোনো কিছু দিয়ে ঢাকা ছিল, একটা হুডি জাতীয় কিছু। শীতকালে আমরা এরকম হুডি, যে সোয়েটার গুলো পরি, মাথার উপর যেরকম একটা হুডির মতো দেয়া থাকে, ওরকম কিছু একটা, তবে চেহারাটা দেখা যাচ্ছে না, তবে অবয়ব কালো। আর তাদের শরীরের অন্য অংশগুলো খুব ভয়ঙ্কর ছিল। তাদের হাত দুটো নাকি খুবই ভয়ঙ্কর, মনে হচ্ছে দেহের থেকে 2 হাতই বড়। নখগুলো খুব সুচালো বলে মনে হচ্ছিল। ওই 2 অবয়ব বলছে, জভি, তুই মাছ মনে করে যেটাকে আঘাত করেছিস, তুই তো নিশ্চয়ই বুঝতে পারছিস ওই 2টা কি ছিল। এখন তুই যদি 2টি ছাগল আর 2টি মুরগি জবাই করে যেখানে আঘাত করেছিলিস সেখানে গিয়ে রেখে আসিস, তাহলে তুই ক্ষমা পাবি, না হলে কিন্তু তুই ক্ষমা পাবি না। তুই কাজটা কিন্তু খুব অন্যায় করেছিস। এই স্বপ্নটা দেখার পর অভির ঘুম ভেঙে যায়। তখন অভি বুঝতে পারে সকাল হয়ে যাবে ভাব। সকালবেলা স্বপ্নের কথা তার পরিবারের সদস্যদের কাছে শেয়ার করে, তারাও এই বিষয়টা হেসে উড়িয়ে দেয়। তারা বলে, রাত বিরতে আর তোমাকে মাছ ধরতে যেতে হবে না, ভয় পাইছো তো, এই জন্য এই সমস্ত স্বপ্ন দেখছো। তো অভি তো কাঠমিস্ত্রি, সে একটা কাঠের কাজ খুব ভালো জানতো। সেটা হচ্ছে যে যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের পূজার ঘরে কাঠ দিয়ে তৈরি এক ধরনের ছোট ঘরের মতো বানানো হয়, তার মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি রেখে অনেকেই সেটাকে পূজা করেন। তো যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এছাড়া আমরা বিভিন্ন দোকানে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, তাদের দোকানে এরকম ছোট কাঠ দিয়ে তৈরি ঘরের মতো দেখতে পাই, যার মধ্যে দেখা যাচ্ছে যে গীতা, তারপরে ছোট আকারের কোনো মূর্তি, এগুলো রাখা থাকে। তারপর সেখানে আগরবাতি, ধূপ জ্বালানো থাকে। তো ওই টাইপের যে ঘর, কাঠের ঘর, এই কাঠের ঘরটা সে খুব ভালো নিখুঁত ভাবে তৈরি করতে পারতো, ফিনিশিংটা খুব ভালো দিত। যার কারণে এই কাজের জন্য সে হরহামেশাই বিভিন্ন
হিন্দু ধর্মাবলম্বী লোকদের কাছ থেকে ডাক পেত, আর কখনো কখনো সে বাড়িতে গিয়েই কাজ করে দিয়ে আসতো। তার নিজস্ব দোকান ওভাবে ছিল না, মানুষের বাড়িতে গিয়েই কাজ করে দিয়ে আসতো, কন্ট্যাক্ট নিত, ওভাবে কাজ করে দিয়ে আসতো। সে একটা কাজের উদ্দেশ্যে ওই দিন সকালবেলা বরিশাল শহরে আসে। তো সে যেই বাড়িতে গিয়েছে ওই বাড়িটা ছিল 3 তলা। 3 তলায় বসে এরকম একটা ঘর তৈরি করতে হবে, আর নিচ তলাতে দোকান ছিল, চায়ের দোকান ছিল, আরো কিছু দোকান ছিল। তো সে তো কাজ করছে, সকালে গিয়েছে, ওই বাড়ির সদস্যরাও দেখেছে সে এসে কাজ শুরু করেছে। সে কাজ বুঝে নিয়েছে, কারণ কাঠ ওখানেই ছিল, সে একাই কাজ করছিল। তো কাজ করছে করছে দুপুর আনুমানিক 1টা কি 1:30টার মতো বেজেছে। ওই যে 3 তলার নিচে যে চায়ের দোকান, ওখানে কিছু মানুষ বসে চা খাচ্ছিল। হঠাৎ করে তার একটা শব্দ শুনতে পায়। শব্দটা কোত্থেকে আসলো? ধরাম করে কিছু একটা পড়েছে। শব্দের উৎস খুঁজতে গিয়ে তারা দেখে ভয়ঙ্কর একটা ব্যাপার, একটা ছেলে উপর থেকে পড়ে গিয়েছে। তো যারা চা খাচ্ছিল এর মধ্যে ওই 3 তলায় যেই বাড়িতে অভি কাজ করতে গিয়েছিল সেই বাড়ির একজন সদস্য ছিল। সে বলে, আরে এই ছেলেটা তো অভি, আমাদের বাসায় কাজ করতে আসছিল, পূজার যে ঘর ওই ঘরটা তৈরি করতে আসছিল, ও এভাবে পড়ে গেল কিভাবে? তো এটা তো কেউ বুঝতে পারছে না, অভির সাথে অন্য কেউ ছিল না ওই সময়। তবে অভি তখনও জীবিত ছিল বলে অনেকে মনে করেছেন, কারণ তার মাথা থেকে অনর্গল রক্ত বের হচ্ছিল। দ্রুত তাকে বরিশাল শহরের স্বনামধন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সঙ্গত কারণে হসপিটালটির নাম আমরা বলছি না। নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসক বলেন যে ওর মৃত্যু তো পড়ে যায় হয় নাই, ওর মৃত্যুটা আসলে হত্যাকাণ্ড, গলা টিপে হত্যা করা হয়েছে, এইটা আত্মহত্যাও না। ওই দিনটা অমাবস্যার দিন ছিল। এরপর বিভিন্ন প্রসেস শেষ করে, যেহেতু এটা একটা অপমৃত্যুর লাশ ছিল, পুলিশি যেই ব্যাপারগুলো ছিল সেগুলো সম্পন্ন হবার পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এরকম একটা লোক হঠাৎ করে মারা গেল, সে গেল একটা কাজে, ওই বাড়ির লোকজনও বলতে পারে না যে কি হইলো, আর সে তো মারাই গেছে, মৃত্যুর সময় কি হয়েছে সেটাও তো আর জানা যাচ্ছে না। ঘটনাটা মনে হতে পারে এখানেই শেষ, কিন্তু না। যেহেতু ছেলেটা হিন্দু ধর্মাবলম্বী ছিল, তাকে তো শ্মশানে নিয়ে দাহ করতে হবে। তো তাকে নিয়ে যাওয়ার জন্য বাঁশ দিয়ে তৈরি একটা মাচার মতো তৈরি করা হয়েছিল। 4 জন লোক যখন সেই মাচার উপর তাকে নিয়ে শ্মশানের দিকে যাচ্ছিল, হঠাৎ করে হয় কি, ওই বাঁশের মাচাটা ভেঙে ওই অভির লাশটি মাটিতে পড়ে যায়। যারা ওই মাচাটি চারদিক থেকে ধরে রেখেছিল তাদের কাছে মনে হয়েছিল কেউ যেন নিচ থেকে ওকে ধরে হ্যাচকা টান দিয়েছে, যার কারণে ওই বাঁশের মাচার যে মাঝের যে অংশটা সেটা ভেঙে অভির ডেড বডি নিচে পড়ে গেছে। ওখানে কিন্তু আরো অনেক মানুষ ছিল। যাই হোক, তাকে শ্মশানে নিয়ে গিয়ে পরবর্তীতে ঠিকঠাক মতোই সৎকার করা সম্ভব হয়। সৎকার করার সময় আর কোনো ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যাটা হলো যে যেই রাতে তাকে দাহ করা হয় ওই রাত থেকেই একটা গুরুতর সমস্যা শুরু হয়ে যায়। গ্রামের কোনো মানুষই রাতের বেলা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারছিল না। হঠাৎ করে রাতের বেলা কেউ দেখা শুরু করলো, অভি সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারো বাড়িতে টিনের চালে শব্দ হচ্ছে, ধরাম করে কিছু পড়েছে। ওই রাত্রে এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন রাহুল চন্দ্র ভাই, তাদের বাড়িতেও টিনের চালে কিছু একটা পড়েছে এরকম আওয়াজ ওনারা শুনেছিলেন। এরকম সমস্যা প্রতি রাত্রি চলতে থাকলো। গ্রামের লোকজন রাতের বেলা যে বাইরে বের হবে, একই সময়ে অভিকে বিভিন্ন জায়গায় দেখা যায়। এট এ টাইম বিভিন্ন লোক তো বিভিন্ন জায়গায় ছিল। কেউ দেখেছে পুকুর পাড়ে, কেউ দেখেছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ দেখেছে বাঁশঝাড়ের নিচে। আর টিনের চালে শব্দ হওয়ার ব্যাপারটা এটা তো আছেই। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে যায়।
অভি মৃত্যুর পূর্বে তার সাথে যে দুটি ঘটনা ঘটেছিল এটা পরিবারকে বলে গিয়েছিল বলে পরিবারের সদস্যদের কাছ থেকে এই বিষয়টা লোকজন জানতে পারে। তখন লোকজন পরামর্শ দেয় দ্রুত কোন পুরোহিতের কাছে যাও, দেখো কি পরামর্শ দেয়। তো একজন পুরোহিতের কাছে যাওয়া হয়, তখন পুরোহিত বলে যে আসলে ওর মৃত্যুটা অমাবস্যা তিথিতে হয়েছিল, এটা একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু, আর ও যে কাজটি করেছে এই কারণেই ওই জিনেরা ক্ষিপ্ত হয়ে ওকে বলি হিসাবে নিয়ে গেছে। আর তোমরা কোন আক্কেলে এই কাজটা করলা, তোমরা এটাকে হেসে উড়াই দিলা, তোমাদের কারণে তো ছেলেটা মারা গেল। পরিবারের সদস্যরা আফসোস করতে থাকে, তা আসলে বুঝতে পারে না ঘটনাটা কি। তখন পুরোহিত বলেন যে এই ধরনের সমস্যা হলে আমাদের ধর্ম মতে কিছু যজ্ঞের আয়োজন করতে হয়, তাহলে এই ধরনের সমস্যা থাকে না। তো সেই অনুযায়ী তারা নিজেদের সাধ্য অনুযায়ী পুরোহিতকে দিয়ে যজ্ঞের আয়োজন করে, অর্থাৎ পূজার আয়োজন করে। তো এটা যখন করা হয় তারপরে এই অভিকে আর দেখা যায়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমণির লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। আমার আম্মুর বাসা হচ্ছে আদিতমণির লালমনিরহাটের সাপটিবাড়ি ইউনিয়নে তার বাসা। আর এই ঘটনাটা আজ থেকে প্রায় আনুমানিক 30 বছর আগের ঘটনা, 1990 সালের আশেপাশে। বিশেষ করে আমার আম্মুর বিবাহ হওয়ার ঠিক 10 বছর আগের ঘটনা, যখন তার বয়স আনুমানিক ছিল হচ্ছে 8 বছর। তো তিনি সে সময় আসলে মাদ্রাসায় পড়তেন। তো আমার আম্মু একাই মাদ্রাসা পড়তেন না, তার দেখা যায় যে তার হলো জ্যাঠাতো এবং চাচাতো যারা ভাই বোন আছে সবাই হলো, তার সংখ্যায় সে সময় অনেক ছিলেন। তো দেখা যায় যে সবাই একসাথে মাদ্রাসা যেতেন, মাদ্রাসা থেকে আসতেন। তো সেই সময় আসলে স্কুলেও তারা ভর্তি হয়েছিলেন, কিন্তু স্কুল সেই সময় তাদের কাছে এক্সপেন্সিভ মনে হয়েছিল বা তাদের পরিবারের কাছে, যার কারণে আমার নানুরা আসলে গরিব থাকার কারণে তাকে আসলে স্কুলে পড়ায়নি। তো মাদ্রাসায় পড়ার প্রতি তারা বেশি আগ্রহী ছিলেন। তো আমার আম্মু হলো একটা হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন। তো ওনারা হলো সেই সময় শুধুমাত্র কায়দা শেষ করে যখন কোরআন শরীফ পড়া শুরু করেন, তো দেখা যায় যে ওদেরকে এমনিতেই কোরআন শরীফ আমরা যেরকম আসলে আমাদের সময় আমরা যেরকম কোরআন শরীফ খতম করতাম, ওরা ওরকম করতো না। ওরা ডিরেক্ট কোরআন শরীফ ওদেরকে প্রথমে একবার খতম করার পর তারপরে হচ্ছে তাদেরকে মুখস্থ করাতো। তো মুখস্থ করার জন্য আসলে প্রতিদিন সকাল 6টার ভোরে 6টার সময় যেতে হতো এবং বাসা আসতে আসতে তাদের দেখা যায় 10টা বাজতো। তো এই 4 ঘন্টা, সকালবেলা 4 ঘন্টা আসলে মাদ্রাসা চলতো। তো আম্মু এবং তার হচ্ছে চাচাতো বোন প্লাস আরও বান্ধবীরা আসলে মাদ্রাসা রেগুলার যেত। তো এই মাদ্রাসা যাওয়ার রাস্তাটা আমি বর্ণনা করি। আমার নানু বাসা থেকে এই মাদ্রাসা যাওয়ার পথে প্রথমে প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার গেলেই একটা রেল লাইন পাওয়া যায়, যেটা হচ্ছে যে রেল লাইনটার নাম হলো, রেল স্টেশনের নাম হচ্ছে আদিতমণি সংলগ্ন রইসবাগ রেল স্টেশন। তো প্রথমে এই রেল স্টেশনটা পার হতে হয়, তারপরে এখানে 2টা ছোটো ছোটো পুকুর আছে এবং পুকুরের পাশে একটা বিশাল নদী আছে। তো এই নদীটা কিন্তু আবার তিস্তা নদীর সাথে কানেক্টেড। বলা যায় যে তিস্তা নদীর একটা ছোট্ট একটা অংশ আর কি এটা, কিন্তু এটা আসলে এই রেল লাইনে এসেই শেষ হয়ে গেছে এবং এই রেল লাইন থেকে শুরু করে একদম আঁকাবাঁকা হয়ে তিস্তা নদীর সাথে মিশে গেছে। এটাকে নদী বলা যায়, যেহেতু এটা একটা ছোট্ট সরু একটা নলা, তো এটাকে আমরা নদী বলি। তো তারা আসলে ওই নদীটা পার হয়েই মাদ্রাসা যেতে হয়, নদীটা পার হলেই তাদের মাদ্রাসা। তো তারা রেগুলার, আমার আম্মু প্লাস তার বোনেরা এবং বান্ধবীরা সবাই মিলে রেগুলার মাদ্রাসা যায় আসে। তো কোনো সমস্যা হয় না, বা তারা আসলে কোনো ভৌতিক কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তো এরম করে রেগুলার যাওয়া আসা তারা করে। তো একদিন তারা লক্ষ্য করে যে বিশেষ করে হিন্দুদের দুর্গাপূজা হওয়ার পর, তো তাদের দুর্গাপূজা হওয়ার পর তাদের যে মূর্তিগুলো আছে, যেগুলো হচ্ছে প্রতিমা বা হচ্ছে হিন্দুদের যেগুলো আর কি পূজা করে, সেই
মূর্তিগুলো এই নদীতে এনে ফালাই দেয়, বলতে এখানে তাদের আর কি পানিতে আর কি বিসর্জন দেয় যেটা বলে। তো তারা এখানে এই পানির মধ্যে বিসর্জন দেয় এবং তারপরে চলে যায়। এবং অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মূর্তি ওই নদীর কিনারায় হলো দাঁড় করে রাখে, পরবর্তীতে তাদেরকে আসলে বিসর্জন দেবেন বা এই ধরনের কোনো কিছু আমি নিজেও দেখেছি। আমি যখন নানু বাসায় গেছিলাম ছোটোতে, সেই সময় আমি দেখেছিলাম যে ওই নদীটার পাশে বা কিনারায় অসংখ্য মূর্তি আর কি দেখা যায় যে হিন্দুদের ওই পুজোর পরে আর কি ওখানে রেখে যেতে দেখেছি। এবং রাসেল ভাই, খুবই আশ্চর্য বিষয় হচ্ছে যে তারা শুধু মূর্তি রেখে যেত না, সেই মূর্তির সামনে অনেক ধরনের কলা, তারপরে খেজুর, তারপরে আনার, বিভিন্ন ফল মূল রেখে যেত। আমি আসলে জানি না তারা কেন রাখতো এটা। তো দেখা যায় যে আমি এবং আমার হলো মামাতো ভাই আছে, তো আবার ওইরকম 3টা মামাতো ভাই আছে। একজন হচ্ছে শাহিন, তারপর হচ্ছে কামরুল, আর হচ্ছে তৌহিদ। তো দেখা যায় যে ওরা দেখা যায় ওই ফলগুলো নিয়ে খেত, কিন্তু আমার একটু ভয় লাগতো, যার কারণে আমি আসলে কখনো খাইনি। তো যাই হোক, আমি আম্মুর ঘটনায় চলে যাচ্ছি। তো ওনারাও এরকম করে দেখতো যে অনেক কিছু কলা, ফলমূল, এটা সেটা তারাও সেই সময় তাদের সময়ই তারা দেখতে পেতেন যে সেখানে ফলমূলগুলো রেখে গেছে। তো দেখা যায় যে আম্মু প্লাস ওনার চাচাতো ভাই বোনগুলো এগুলো খেত, সমস্যা হতো না। তো রাসেল ভাই, সবথেকে মানে বিপত্তিটা ঘটে যেদিন আসলে তারা, যেহেতু সে সময় ছোট্ট ছিল বয়সে, 8-10 বছর, সবারই 8 থেকে 12 বছর বয়স, সবাই অতটা বুঝদার ছিল না, তাদেরকে ছোটো বলাই যায়। তো তারা চঞ্চল প্রকৃতি ছিল। তো আমার আম্মু সহ তার চাচাতো ভাই বোনরা একদিন মাদ্রাসা থেকে ফিরতেছিল এবং তারা দেখে যে মানে গতকালকে হিন্দুদের পূজা হয়ে গেছে এবং হওয়ার পরে সেই মূর্তিগুলোকে নদীর ধারে রেখে গেছে এবং অনেকগুলোকে পানির মধ্যে চুবানো হয়েছে এবং বিসর্জন দেওয়া হয়েছে এবং অনেকগুলোকে আর কি নদীর কিনারায় রাখা। তো আমার আম্মুরা আর কি দেখেছিল, তারা যেদিন আর কি হয় বিসর্জন দেয় সেদিন দেখেছিল যে সেই মূর্তিগুলোকে পানিতে চুবাতে। তো দেখা যায় যে সেই মজার ছলে তারাও আর কি সেই উপরে থাকা মূর্তিগুলোকে তারা আসলে পানির মধ্যে চুবায়, মানে পানিতে নামিয়ে চুবায় এবং চোবার পরে তাদেরকে পা দিয়ে আর কি খসার কারণে মানে সেগুলো আর কি বিনষ্ট করে। তো দেখা যায় যে এটা কিন্তু এক প্রকার হিন্দু ধর্মের অবমাননাই বলা চলে। আসলে তারা ছোট ছিল, যার কারণে তারা জিনিসটা বুঝতে পারেনি। তো যাই হোক, তারা এটা হলো আনন্দ করার পর, তা সব ভাই বোনগুলো আনন্দ করার পর তারা বাসায় চলে যায়। তো বাসায় চলে যাওয়ার পর অন্যদের কি খবর সেটা বলতে পারতেছি না, তবে আম্মুর সাথে যেটা ঘটেছে আমি সেটাই আমার কাছ থেকে শুনেছি এবং সেটাই বলতেছি। তো দেখা যায় যে আম্মু বাসায় আসার পর প্রথম 2 ঘন্টাখানেক তিনি কোনো কিছুই সমস্যা হয়েছিল না। দেখা যায় যে তিনি বাসায় এসেছেন 12টার সময়, তো 12টা থেকে দুপুর পর্যন্ত তার কোনো সমস্যা হয়নি। তো তিনি দুপুরে খাওয়া দাওয়ার পরে তার আসলে একটা প্রতিক্রিয়া শুরু হয়। তো দেখা যায় তার শরীরে, আমার নানু দেখা যায় প্রচণ্ড পরিমাণ জ্বর। তো নানু হলো রাতে ওষুধ নিয়ে আসেন জ্বরের জন্য, জ্বর কমানোর জন্য ওষুধ নিয়ে আসেন। তো ওষুধ খাওয়ার পরও কোনোভাবেই দেখা যায় যে আম্মুর জ্বর থামতেছে না। তো দেখা যায় যে আম্মু দেয়া হলো ঘুমের মধ্যে বিছানায় শুয়েছেন, তারপরও হলো না, দেখা যায় যে আম্মু অসুস্থ থাকার কারণে আমার নানি হচ্ছে আম্মুর সাথে ছিলেন। তো দেখা যায় যে আম্মু বলতেছেন যে, নানিক বলতেছেন যে, মা দেখো ওই দেখে একটা হলো কত সুন্দর একটা পালকি আকাশে উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর মেয়ে, কি সুন্দর করে নাচতেছে। তো আমার নানি তো বুঝতে পারছেন যে এটা অবশ্যই কোনো খারাপ কিছু স্বপ্ন দেখতেছে বা সে ধ্যান করতেছে বা কোনো কিছু দেখতেছে। তো আমার নানি হলো সান্ত্বনা দিতে, আরে না, এলে ভুয়া কথা, এটা সেটা। তো দেখা যায় যে পরবর্তীতে আবার সেদিন রাতে এইভাবে করে কাটে, ভালো আম্মু উল্টাপাল্টা বলে দেখা যায় যে কাটে। তো পরের দিন দেখা যায় পরের দিন নানু আমার হচ্ছে একজন পার্শ্ববর্তী ওই রেল স্টেশনের পার হয়ে একটা মসজিদ আছে, তো সেখানকার একটা হুজুর ছিল, অনেক ভালো একটা হুজুর, তার নাম আসলে বলা যাচ্ছে না, বা আমার আম্মু নামটা বলে নাই। তো সেই হুজুরকে নিয়ে আসা হয়। তো সেই হুজুরটা পরীক্ষা নিরীক্ষা করে বলে যে, আপনার মেয়েকে তো এরকম মনে হয় জিনের আসর করছে, সমস্যা নাই, আমি হলো পানি পড়া ঝাড়ফুঁক করে দিচ্ছি, আশা করি ঠিক হবে।
তো তিনি দ্বিতীয় দিনে আসলে ওই পানি পড়া ঝাড়ফুঁক করে দিয়ে যান। তো দেখা যায় সেই ঝাড়ফুঁক করা পানি খেয়ে দেখা যায় যে আমার আম্মু একটু সুস্থ হয়, মানে ওই ভুলভাল বা জ্বরগুলো থেমে যায়। তো দ্বিতীয় দিন রাতে তা আমার আম্মুর হচ্ছে প্রকৃতির ডাক সাড়া দেয়, বলতে যেটা প্রকৃতির ডাকে সাড়া দেয় আর কি। তো আমার সাথে আম্মুর সাথে আর কি নানি হলো বাইরে যায়। তো তখনকার সময় টয়লেটগুলো তো অ্যাটাচ ছিল না, বাইরেই ছিল। তো আম্মুর সাথে হচ্ছে আমার নানু বাইরে যায় এবং দেখা যায় যে যখন তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ভিতরে থেকে বার হন, তো ওই ওয়াশরুম থেকে, তো দেখা যায় যে তিনি প্রচণ্ড পরিমাণে একটা চিৎকার দেন। তো আমার নানি হলো দৌড়ে যায়, যে বলে যে কী হয়েছে কী হয়েছে। পরে আমার আম্মু বলে যে মা ওই দেখো অনেকগুলো ঘোড়ার গাড়ি কীরকম করে সুন্দর করে আকাশে যাচ্ছে, মানে ভেসে ভেসে যাচ্ছে। তো আমার নানিও জিজ্ঞেস করে কই দেখি। পরে আমার নানিও দেখে যে হ্যাঁ আমার আম্মু যা বলতেছে তাই সত্যি। আর একটা হলো আকাশের মধ্যে অনেকগুলো মানে ঘোড়ার গাড়ির মতো আকাশে খুব সুন্দর করে লাইন ধরে চলে যাচ্ছে, এবং তার সাথে সাথে অনেকগুলো সুন্দর সুন্দর মেয়ে যেগুলো সেগুলো মানে নাচতেছে, নেচে নেচে যাচ্ছে। তো এটা দেখে আমার নানি তো বুঝতে পেরেছে যে এটা অশরীর কোনো, এটা এটা তো স্বাভাবিক না, এটা অবশ্যই খারাপ কিছু। আর আর আম্মুর ইতিমধ্যেই এই বিষয়টা কিন্তু তার স্বপ্নে বা হচ্ছে প্রথম রাতে কিন্তু বিষয়টা বলেছিল যে আম্মু আম্মু এরকম এরকম ব্যাপার স্যাপার। তো আজকে তারা দুজনেই আর কি, আমার আম্মু এবং নানি দুজনেই তারা চাক্ষুষে দেখতে পেলো সেই ইয়াটা। তো আমার নানি তো খুবই ভয় পেলো যে এটা তো ভালো লক্ষণ না। তো পরে আম্মুকে বাসা নিয়ে আসা হয় এবং সেদিনের মতো কোনোভাবে রাতটা কাটায়, এবং পরের দিনে সেই হুজুরকে নিয়ে আসা হয় এবং উনি বলেন যে আমি তো আসলে এইগুলো বিষয়ে অত অভিজ্ঞ না, তো আপনি অন্য কাউকে আসলে দেখান। তো পরবর্তীতে আমাদের এলাকারই একজন, আমার আম্মুরা আসলে দাদু বলে, আমাদের নানুর বাসার ঠিক পশ্চিম পাশে 1/2 কিলোমিটার পশ্চিম পাশে একজন কবিরাজ আছেন, কিন্তু উনি হিন্দু, মুসলিম না। তো ওই হিন্দু কবিরাজ হলো আমাদের অনেক পরিচিত, মানে আমার নানুর অনেক পরিচিত, যেহেতু এলাকার মানুষ খুবই পরিচিত, খুবই ভালো উনি। আমার নানুকে অনেক সম্মান করেন, প্লাস বাচ্চা কাচ্চা সবাইকে অনেক ভালোবাসেন। বলা যায় যে উনি অনেক ভালো একটা মানুষ, হিন্দু হলেও উনি প্রচুর পরিমাণ ভালো একটা মানুষ। তো উনি হলো এই বিষয়গুলো নিয়ে কাজ করতেন। তো ওনাকে খবর দেওয়া হয়, উনি আসেন। তো উনি এসে দেখেন যে হ্যাঁ সত্যি সত্যি আমার আম্মুকে একটা জিন ভর করেছে। তো পরে ওই আম্মুর দাদুটাকে জন জিনটাকে জিজ্ঞেস করে যে কি সমস্যা, তুমি কেন ধরেছো। পরে সেই জিনটা বলে যে আমি ওই মূর্তিগুলোর শরীরে ছিলাম, এই মেয়ে সেই মূর্তিগুলোকে পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে আমাকে অসম্মান করেছে, আমি একে শাস্তি দিব। তো ওই দাদু আর আম্মুর দাদু আসলে খুবই ভালো তান্ত্রিক ছিল। তো উনি বলেন যে এরা ছোট মানুষ, ওগুলো বোঝে না, তুই চলে যা, না হলে কিন্তু আমি তোকে বন্দি করব। তো সেই জিনটা কোনোভাবেই মানতে চায় না। তো পরবর্তীতে কিন্তু আমার আম্মুর ওই দাদুটা আর কি সেই জিনটাকে করে বন্দি করে। তো বন্দি করার পর সেই জিনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যেটা আসলে আমার আম্মু এবং সেই আম্মুর দাদুটা আর কি বুঝতে পারতেছিল। তো পরবর্তীতে সেই জিনটাকে আসলে আমার আম্মুর হলো 2 নখের মধ্যে একটা সরিষার তেল আনা হয়, এবং সরিষার তেলটাকে কী বলে যেন ফুঁক দিয়ে উনি দেন, এবং ওই সরিষার তেলটা যখন আমার আম্মুর নখের মধ্যে দেওয়া হয়, 2 নখের মধ্যে দেওয়া হয়, তখন আমার আম্মু যেটা বলেন যে যখন নখের দিকে তাকানো হয় তখন সেই জিনটাকে নাকি স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ওই রেল লাইনের ধারে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে বসে আছে, এবং এটা সেই চিৎকার চেঁচামেচি করতেছে। তো পরবর্তীতে সেই জিনটাও আর কি উল্টো ধমক দেয় যে আমাকে ছেড়ে না দিলে আমার যারা বংশে যারা আছে তারা কিন্তু এর ক্ষতি করবে। তো পরবর্তীতে সেই জিনটার সাথে ডিল করা হয় যে ঠিক আছে আমি তোকে ছেড়ে দেবো, কিন্তু তুই এর কোনো ক্ষতি করতে পারবি না, আর যদি ক্ষতি করিস তাহলে কিন্তু আমি তোকে আজীবনের জন্য বন্দি করব। তো পরবর্তীতে সেই জিনটাও ভয় পেয়ে যায় এবং সেই জিনটা চলে যায়। তো চলে যাওয়ার সময় রাসেল ভাই আমি আসলে অনেক ঘটনার মধ্যে শুনি যে যাওয়ার সময় ডাল ভেঙে যাওয়ার বিষয়টা। তো সেম টু সেম কাহিনি এখানে। আমার ওই নানুর বাসায় একটা বড় একটা আম গাছ ছিল, ওই আম গাছটা হলো একটা যাওয়ার সময় সে একটা ডাল ভেঙে চলে যায়। তো রাসেল ভাই এটাই ছিল আমার আম্মুর সাথে একটা ঘটে যাওয়া সত্যি ঘটনা, যেটা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি, সেটাই আজকে আপনাকে শেয়ার করলাম।
যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরিফিন সিদ্দিকী, লন্ডন, ইউনাইটেড কিংডম থেকে। আরিফিন তার বন্ধু পলের কাছ থেকে একটি ঘটনা কালেক্ট করেছেন এবং এটি তার ভাই রবিনসনের সাথে ঘটে গিয়েছিল এবং সেই ঘটনাটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমি চলে যাব আরিফিন সাহেবের পাঠানো ঘটনায়। 80 দশকের কথা। আরিফিন সাহেবের বন্ধু পলের বড় ভাই রবিনসন, তিনি তখন কেবল তার গ্র্যাজুয়েট প্রোগ্রাম শেষ করেছেন, তার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, পড়াশোনা করেছিলেন আর্কিওলজির উপরে। তো সেখান থেকে তার ফ্যাসিনেশন জন্ম নেয় ইজিপশিয়ান আর্কিওলজিক্যাল হিস্ট্রির উপরে। তো তিনি এটার উপর পড়াশোনা করতে চান এবং খুঁজে পেতে তিনি সে ইংল্যান্ডেই একটা কলেজে তিনি ভর্তি হন মাস্টার্স করার জন্য, এবং তার মূল সাবজেক্টটাই ছিল এই ইজিপ্টের উপরে, এবং তার ইচ্ছা ছিল এরপরে তিনি এমফিল করবেন, ইজিপ্টোলজিস্ট হবেন, এগুলো তার ইচ্ছা। তো খুব আগ্রহ। কলেজ লাইফেই তিনি ঘুরে এসেছিলেন ইজিপ্টে গিয়ে, এবং তিনি আরও অনেক জায়গায় ঘুরে এসেছেন, ইরাকের বিভিন্ন অংশ, এবং মানে সেগুলো দেখছেন, এবং তার খুব আগ্রহ। তিনি এগুলোর মানে তিনি সেগুলোর কানেক্ট করতে যাচ্ছিলেন, ডট কানেক্ট করতে যাচ্ছেন, কীভাবে হিস্ট্রি কী হয়েছে, এবং এই হিস্ট্রিগুলো তিনি স্টাডি করতেন, প্রাচীন হিস্ট্রি স্টাডি করতেন, এবং এগুলো নিয়ে তা কাজ করতেন। তো তাদের কলেজে যেহেতু এই সাবজেক্টটা আছে পড়ার, সেই কলেজের মধ্যে স্টাডি রুমটাও বিশাল, এবং এই সাবজেক্টের উপর যারা পড়ে তাদের জন্য বিশেষ করে একটা উইং রাখা হয়েছে, এবং সেই উইংটা কাইন্ড অফ লাইক এ মিনি মিউজিয়াম, একটা ছোটো মিউজিয়ামের মতো, এবং সেখানে এই ইজিপশিয়ান হিস্ট্রির বিশাল ছড়াছড়ি এখানে আছে। মোটামুটি যতটুকু পারছি এই কলেজের ডিপার্টমেন্ট সেটাকে এনরিচ করে রাখছে। তো রবিনসনের মূলত শখ ছিল সন্ধ্যার পরে স্টাডি করা। সে দিনে কাজ করে সন্ধ্যার পরে গিয়ে স্টাডি করতো, ঢুকে যেত তাদের কলেজের সেই স্টাডি রুমে, স্টাডি হলে, এখানে যে পড়াশোনা করতো, এবং ওইখানে তার ভালো ছিল কি কেউ তাকে বদার করতো না, একলা নিজের মতো পড়তে পারতো, একটা নাস্তা নিয়ে যেত, বসে খাওয়া দাওয়া করে তারপর সে পড়তো, স্টাডি করতো, এবং তার স্টাডি ম্যাটেরিয়ালগুলো ছিল, এবং খুব আগ্রহ করে সে দেখতো এইখানকার কালেকশনগুলো কি আছে। তো সে শুনছিল তাদের যে এই কলেজের যেই কালেকশন আছে সেইখানে নাকি বেশ কিছু মামি আছে, মামিগুলো রাখা আছে ওখানে, এবং এই মামিগুলো বলে একটা সময় যখন নাকি মামি খুব হেলাফেলাভাবে ইউজ করা হচ্ছিল, মানে মিশরে একটা সময় ছিল সে সময় মামিগুলোকে তারা মূল্যায়ন করতো না। তো সেই সময় নাকি অনেক মামি কালেক্ট করা হয়েছে, কিন্তু এগুলোর মাঝে কোনটা সাধারণ মানুষের কোনটা কার এগুলো ওইভাবে মার্ক করা হয়নি। তো সেগুলোকে রাখা হয়েছে, এবং কলেজ কর্তৃপক্ষ যারা যে স্টুডেন্ট আছে তাদের হেল্প নিয়ে এগুলোর উপর কাজ করে আর কি। তো সে জানে যে এটা এখানে রাখা আছে, তো তার খুব আগ্রহ ছিল দেখার যে কি অবস্থা, কি কোথায়। তো কলেজের এই কাজে সে অংশ নেওয়ার জন্য সে চায়, স্বেচ্ছা পর্যন্ত সে সাইনও করছে। তো যাই হোক, স্টাডি যখন করতো তখন সে তাকায় দেখতো যে এই যে জায়গাটা সে স্টাডি করতেছে তার পাশেই কয়েকটা গ্লাস দিয়ে ঢাকা, মানে কাঁচ দিয়ে ঢাকা সার্কোফাগাস আছে, এবং সেগুলা কিন্তু একটু মানে এলিট শ্রেণীর মানুষের মামিফাইড ওটার মধ্যে রাখা আছে, এবং এই কারণে কিন্তু ওটা গ্লাস দিয়ে টেম্পারেচার কন্ট্রোল অবস্থায় আছে ওইটা অন্যভাবে। তো সে স্টাডি করতে করতে সবসময় তাকাইতো আর কি রবিনসন, এবং দেখতো, আবার হেঁটে যেত গ্লাসের সামনে দাঁড়াতো। তো তাকে ওখানকার যে গার্ড আছে সে কিন্তু বলছে কয়েকদিন, ওখানে একটা সিকিউরিটি ছিল, এবং সিকিউরিটিটা বেশ বয়স্ক, অনেকদিন ধরে কাজ করে। সে তাকে বলছে যে রবিনসন, এই জায়গায় কিন্তু তোমার এত কিউরিয়াসিটি দেখানোর মতো আমি কোনো কারণ দেখি না। তো রবিনসন বলতো যে কিউরিয়াসিটির থেকেই তো আমি স্টাডি করতেছি, এটা আমি তো হইতেই চাই ইজিপ্টোলজিস্ট। বলে যে না, সব কিছু কিন্তু একরকম না, অনেক কিছু কিন্তু কার্সড। একটা জিনিস মনে রেখো, ইজিপ্টে ওই ভদ্রলোক যেহেতু ওই মিউজিয়ামের একজন গার্ড, সে জানতো, এবং সে মানে ওই অন্য থার্ড পার্টি কোম্পানি ভাড়া করে রাখেনি, মিউজিয়ামই তাকে রাখছে। মিউজিয়াম মানে কলেজ কর্তৃপক্ষই তাকে রাখছে স্টাডির ওখানে। সে বলতেছে যে শোনো, একটা সময় কিন্তু এই মামিগুলাকে খুব অবহেলা ভরে ব্যবহার করা হয়েছে। একটা সময় ছিল মামিগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করতো তারা। হ্যাঁ, বুঝে দেখো তাহলে জিনিসটা কি। তো এত পরিমাণে মামি ছিল ইজিপ্টে, এবং তাদেরকে অনেকভাবেই মৃতকে তারা অসম্মান করছে, এবং এগুলোর মধ্যে অনেক কাস্ট ব্যাপার স্যাপার আছে। তুমি জানো না, আমি যেহেতু এখানে কাজ করি অনেকদিন, আমি জানি। তো তখন রবিনসন তাকে জিজ্ঞেস করে যে হোয়াট ডিড ইউ সি, মানে তুমি কি দেখছো এখানে, হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট দিজ আর কার্সড। আমি তোর পিওর সায়েন্স অ্যান্ড হিস্ট্রি এবং হিস্ট্রির প্রতি ফ্যাসিনেশন নিয়ে পড়তেছি, আমার কাছে ভালো লাগে, মানে রহস্য লাগে, মজা লাগে, বাট তুমি কি দেখছো? তো সিকিউরিটি তাকে বলে যে ফরগেট ইট, বলতে চায় না। তো তাকে বলে যে বেশি রাত পর্যন্ত থেকো না, তুমি উদ্ভট কিছু দেখতে পারো,
এলোমেলো কিছু হইতে পারে। তো সিকিউরিটি তাকে একদিন বলে, মানে এরকম একদিন সন্ধ্যার সময় তাকে বলতেছে যে লেটস জাস্ট সে এখানে মামিজদের পার্টি হয় রাতের বেলা, গভীর রাতে। তো রবিনসনের তো খুব আগ্রহ হয়, মামিজদের পার্টি হয় মানে হোয়াট ডু ইউ মিন মামিজদের পার্টি হয়? মামিজরা এখানে চলাফেরা করে। তো তখন রবিনসন বলে এটা কিভাবে সম্ভব, মানে তুমি আমার এটা বিশ্বাস করতে বলো যে মামি এখানে চলাফেরা করে? বলে আসলেই করে। তো সে বলে যে আমি দেখতে চাই একদিন। বলে যে না, ইউ ওন্ট বি এবল টু সি দ্যাট, তুমি দেখতে পারবা না, কারণ তোমার সামনে তারা এটা হবে না এই জিনিসটা। এখানে এটা যারা খুব মানে আর কি চায় না তারাই দেখতে পায়, আর যারা চায় তারা দেখতে পায় না। তো রবিনসন তার মধ্যে কিন্তু একটা কিউরিয়াসিটি বোধ চলে আসে। রবিনসন ইচ্ছা করে তারপর থেকে ওই জায়গাটায়, যেই জায়গাটার মধ্যে ওই যে বলা হয়েছে যে অনেক আনসর্টেড মামিও সেখানে রাখা আছে এবং যেটা গবেষণা হয়, ওইটার কাছেই সে টেবিলে স্টাডি করে এবং একটু ইচ্ছা করে বেশি টাইম থাকে। তো অনেক সময় সেই সিকিউরিটি যে আছে সে আসে, এসে তাকে এরকম নক দিয়ে সাউন্ড করে বলে যে চলে যাও, থাকো না, রাতে আর থাকার দরকার নেই। তো সে অনেকক্ষণ টালবাহানা করে তারপরে যায়। তো এর মাঝে সে চান্স পেল যে সিকিউরিটি যে ছিল তার শিফট সুইচ হয়েছে, মানে সে তো আর প্রত্যেকদিন কাজ করে না, ওইখানে উইকেন্ডে অন্য একজন মহিলা সিকিউরিটি আছে এবং সে এতটা অ্যাক্টিভ না। সে জাস্ট কথাবার্তা বলে শুধু জিজ্ঞেস করলো যে তুমি কি স্টাডি হলটা এখান থেকে ক্লোজ করে দিয়ে যাবা যাওয়ার সময়? রবিনসনকে বললো। রবিনসন বলবে শিওর, আউট ক্লোজ ইট, আমি ক্লোজ করে দিয়ে যাবো। কিন্তু রবিনসনের ইচ্ছা কিন্তু আলাদা, সে চায় যে আজকে সে রাতের মধ্যে বেশিক্ষণ থাকবে এখানে। তো রবিনসন ওখানে বসে থাকে, ওই মহিলা তার সাথে কথা বলে চলে যায় এবং রবিনসন ওখানে বসে তার মতো সে তার ওই বই এবং অন্য জিনিস নিয়ে কাজ করতে থাকে। তো কাজ করতে করতে তখন রাত হয়ে গেছে অনেক, সে কিন্তু এখান থেকে বের হয় নাই। রবিনসনের আসলে ইচ্ছা হচ্ছে আজকে রাতে সে এখানে থাকবে, সে থেকে দেখবে কিছু দেখা যায় কিনা। কিছু দেখা যায় কিনা এই চিন্তাটা তার মাথায় কেন আসছে, কারণ সে একটা বই পাইছে এখানে, সেই লাইব্রেরিতে। বইটা মধ্যে লেখা আছে সেখানকার গণকদের ব্যাপারে, তাদের গণক এবং জ্যোতিষশাস্ত্র এবং জাদুবিদ্যা, এবং দুইটার মধ্যে অনেক রকমের সে ক্লু খুঁজে পাচ্ছে এবং সে ডট কানেক্ট করতেছে। এবং সে তখন চিন্তা করতেছে যে আসলেই কি এটা এরকম সম্ভব, তাদের কেন তারা মামিফাই করতো, এইসব অনেক ব্যাপার নিয়ে সে করতে, এবং অনেক রকম রহস্যময় হিস্ট্রিও সে পাচ্ছে ওখানে। স্টাডি করে সে চিন্তা করলো যে আমি দেখি। এবং এই যে সিকিউরিটি তাকে একটা কথা বলছে, এখানে তাদের মানে একসাথে তারা পার্টি করে, এটা তার কাছে অন্যরকম লাগছে। তো চিন্তা করে যে আমি থাকবো। তো সে স্টাডি করতেছে এবং একটা লাইট জ্বলতেছে তার এখানে, মানে খুব অল্প করে। ওই হল রুমটার ভেতরে যেখানে সে পড়তো সেই জায়গায় কিন্তু অনেকগুলো বাতি আছে, এর মাঝে বিগ স্যান্ডেলিয়ার আছে, ছোট স্যান্ডেলিয়ার আছে। তো ছোট্ট একটা স্যান্ডেলিয়ারের ডিম আলোতে সে পড়তেছে, তার টেবিলটা তার নিচে, এবং সেইখান থেকে মাঝে মাঝে তাকাচ্ছে বাইরে, দেখতেছে যে ওই বাইরের যে জানালার ওই পাশে ঠান্ডাটা বেড়ে গেছে, কারণ তাদের যেই এই স্টাডি হলটা এটা এমন জায়গায়, এটা কিন্তু তাদের এই ক্যাম্পাসটাই একটু ন্যাচারাল এনভায়রনমেন্টের মধ্যে, মানে তাদের এই মূল বিল্ডিংয়ের বাইরে হচ্ছে লনের পাশে গাছগাছালি এবং কুয়াশা, এবং তার পাশে ওই হেঁটে যাওয়া রাস্তার ওই পাশে অনেক দূর পর্যন্ত পুরা অনেকটা উডসের মতো এরকম অবস্থা। এবং সেইখানে সে হেঁটে গেছে দিনের বেলা, যে দেখছে ওইখান থেকে উঁচু নিচু, মানে মাটিটা অনেকটা ঢালু পাহাড়ের মতো এরকম, মানে সুন্দর জায়গাটা। তো রবিনসন অনেকবার ওখানে গেছে, দেখছে, বসেছিল। কিন্তু এখন রাতের বেলা যখন সে এই জায়গা থেকে দেখতেছে, স্টাডি হল থেকে, তার কাছে পুরো জায়গাটাকে পুরো মিস্টিক মনে হইতেছে, মনে হচ্ছে কুয়াশা ভেসে বেড়াচ্ছে কেমন, এবং চারিপাশে কেউ নাই। এবং সে বুঝতে পারছে যে সিকিউরিটিকে সে যখন থেকে বলছে আমি এখান থেকে চলে যাব লাস্টে ক্লোজ করে, আসলে ক্লোজ এমনি হয়ে যাবে, সে যখন এতে বের হয়ে যাবে, এই যে দরজাটা ওইভাবেই তৈরি করা, এটা সে যখন টেনে দিবে ঠাস করে এটা আটকায় যাবে, নিজের মতো ক্লোজ হয়ে যাবে, আর এটার নিজস্ব অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে তখন। তো এনিওয়েজ, তো সে এটা তো বলছেই আর কি সেই মহিলাকে। তো মহিলা মনে হয় তার মতো কোথাও যে বসে আছে বা রেস্ট নিতেছে। সবাই তো আর সেই ভদ্রলোকটার মতো না যে আরেকজন আছে যে বয়স্ক যে ঘুরে। তো যাই হোক, দেখতেছে এগুলো রবিনসন, তার কাছে ভালোই লাগতেছে। তো এক সময় তার চোখটা লেগে আসতেছে, মানে ঘুম ঘুম লাগতেছে। তো সে উঠে গেল, উঠে যে হেঁটে হেঁটে, এখন যে এই সময়টা, এখন সে কফিও নিতে পারবে না, কারণ ওইখানে যে কফি যে পার্কুলেটর ছিল তাদের স্টাডি রুমের বাইরে হলের পাশে, ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছে। এখন আর রাতের বেলা ওখানে আর বানানোর উপায় নেই। তো যাই হোক, হেঁটে হেঁটে সে গেল, যে জানলা দিয়ে দেখতেছে বাইরের সিনারিগুলা অন্যরকম লাগতেছে তার কাছে। তো
তার চোখটা লেগে আসছে, প্রায় ঘুম, মানে সে ঘুমায় যাবে এরকম, দাঁড়াই ঘুমায় যাবে এরকম একটা অবস্থা, কেন জানি অন্যরকম লাগতেছে। এই সময় হঠাৎ করে পুরো রুমের বিদ্যুৎ অফ হয়ে গেল, মানে তার যে ওই উপরে যে স্যান্ডেলিয়ার জ্বলতেছিল বন্ধ হয়ে গেল, এবং হালকা যে একটা সাউন্ড হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেল। তার কাছে কেন জানি মনে হলো যে এখানকার যে হিটিং সিস্টেম সেটাই শাটডাউন হয়ে গেছে। এবং সত্যি কথা, একটু পরেই সে বোঝা শুরু করলো যেখানে ঠান্ডা বাড়তেছে। যদিও রবিনসনের গায়ে মোটা জ্যাকেট ছিল, পারফেক্ট জ্যাকেট, স্টিল সে ফিল করতেছে ঠান্ডাটা বাড়তেছে, হাতের অনাবৃত অংশে ঠান্ডা লাগতেছে। তো অবাক হয়ে গেল যে এখানে হিটিং শাটডাউন হওয়ার তো কথা না, এরকম মানে এইখানে ন্যূনতম একটা বিদ্যুতের ব্যাপার থাকবেই, ছোটোখাটো দু একটা লাইট জ্বলবে এরকম, যদি কেউ না থাকে অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যাবে, বাট সে তো ভিতরে আছে। কিন্তু এইভাবে শাটডাউন হলো কেমনে? সে তাকায় দেখতেছে অন্ধকারের মধ্যে তার কাছে আরো অন্যরকম লাগতেছে। যেই জায়গাগুলা আলো থাকতে একরকম লাগে, আলো ছাড়া আরো অন্যরকম লাগতেছে, কারণ উপরে কিন্তু অ্যাট্রিয়াম আছে এবং সেই অ্যাট্রিয়ামটা কিন্তু ডোম, একটা ডোম অ্যাট্রিয়াম। সেই ডোমের বাইরে দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে আসতেছে, এবং চাঁদের আলো যতটুকু পড়ছে ভিতরে সেটাতে একটা আলো আধারই তৈরি হয়েছে। এবং এই যে জিনিসপত্রগুলো রাখা, এগুলোর একটা ছায়া পড়ছে চারিদিকে, মানে অন্যরকম একটা পরিবেশ ভিতরে। এবং এই সার্কোফাগাস গুলাকে দেখা যাচ্ছে গ্লাসের ভিতরে, সেগুলোকে মনে হইতেছে লাইভ। ঠান্ডাটা বেড়ে গেছে, তো মানে খুব ভয় পাইছে রবিনসনের। একবার মনে হলো যে সে আস্তে করে বের হয়ে যায় এখান থেকে, কিন্তু সেইটা সাহস পেল না বেরোনোর। কেন জানি তার কাছে মনে হলো চারিপাশে অশুভ কিছু একটা ঘটতেছে বা আছে তার আশেপাশে, সে বেরোলে আরো ক্ষতিগ্রস্ত হবে এরকম মনে করা শুরু করলো। তো রবিনসন করলো কি, দেয়ালের সাথে সেটে গেল, পিঠ দিয়ে বসে পড়লো মাটিতে, মানে দেয়ালের সাথে পিঠ দিয়ে মাটিতে বসে পড়লো। আস্তে করে তার দুই কনুইয়ের উপরে দুই হাত দিয়ে চুপচাপ বসে আছে সে। এই সময় সে শব্দ শুনতেছে, মনে হচ্ছে তার সামনে, যে তার থেকে বেশ খানিকটা দূরেই যে গ্লাসে ঢাকা সার্কোফাগাস গুলো আছে, ওখান থেকে ভারী শব্দ আসতেছে, বেজ, মানে মনে হচ্ছে কেউ কথা বলতেছে ভেতর থেকে। মানে খুব ভয় পেল আসলে রবিনসন, চিন্তা করে পাচ্ছে না সে যে হাউ ইজ ইট পসিবল। একবার ভাবলো তারে কি কেউ ভয় দেখাতে যাচ্ছে, পরে চিন্তা করলো যে না, আমাকে ভয় দেখাবে কে এই জায়গায়, মানে কে প্ল্যান করে আমার ভয় দেখাবে, এত বড় একটা হল রুমে এরকম ধরার কথা না। আর ওর সাথে স্টাডি করতে কিন্তু কেউ আসতো না, মানে দেখা যেত যে ওখানে বসে স্টাডি করতে কেউ সন্ধ্যা 7-8টার মধ্যে চলে যেত। এই রাত 9টা-10টার মধ্যে স্টাডি কিন্তু এই রবিনসনই করতো। সে একটু এক্সট্রিমলি এই ব্যাপারে মানে খুব ডিভোটেড ছিল। তো সে ভাবা শুরু করলো আসলে ঘটনাটা কি, মানে আমাকে কে কে ভয় দেখাইতে যেতেছে। হঠাৎ করে সে খেয়াল করলো ওই যে মানে ডান দিকে যে সোজা বাঁয়ে যে একটা মানে এরকম মানে ঘুরে এদিকে ডান দিক দিয়ে যে বাঁ দিকে দরজাটা, যেটার ভেতরে অনেকগুলো আনসর্টেড মামি রাখা আছে। সে জানে যে ওই যেটা নাকি তাদের প্রোগ্রাম আছে, এগুলো নিয়ে কাজ করতে হবে তাদের। ওই দরজাটার মধ্যে শব্দ হচ্ছে এবং সে শব্দ পেল, দরজাটা খুলে গেল। কাঠের দরজা ছিল এটা, শব্দ করে খুললো, ক্যাঁচ করে খুললো, এবং মনে হলো যে শীতটা বেড়ে গেছে এখানে। একটু পরে তার কাছে মনে হলো ওইখানে সে প্রেজেন্স দেখতেছে। প্রেজেন্স মানে কি, মানে অবয়ব, কালো কুচকুচে অবয়ব কয়েকটা বের হয়ে আসলো, এবং এগুলা ঠিক মানুষের মতো না। ওই যে এমন না যে বললো যে এখানে মেলা বসে, সেরকম না, মনে হচ্ছে অন্ধকার অবয়বের মতো বের হয়ে আসতেছে গাঢ় ওই দরজা দিয়ে। এবং একের পর এক রবিনসনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে মনে সে স্ট্রোক করবে। একটু পরে সে দেখলো ওই যে কাচের যে সার্কোফাগাস গুলো আছে, ওগুলো আশেপাশে ছায়াগুলো সব দাঁড়ালো, এবং মনে হলো তার দিকে তাকায় আছে কেউ, মানে ওগুলো তার দিকেই তাকায় আছে তার মনে হচ্ছে। সে কিন্তু দুইটা জানালা, বড় বড় জানালার মধ্যবর্তী জায়গায় সে পিঠ দিয়ে বসছে। এই সময় রবিনসন হঠাৎ দেখলো একজোড়া চোখ তার দিকে তাকালো। চোখটা কি জ্বলে উঠছে, চোখটা মনে হচ্ছে অন্ধকারে সাপদের মতো জ্বলতেছে, একজোড়া চোখ সেই সার্কোফাগাসের কাছে। তো রবিনসন আসলে আর নিতে পারলো না, সে মাথাটা একদম নিচু করে বসে আছে। তারপর সে শুনতেছে ওইখানে প্রাচীন ভাষায়, মানে ইজিপ্টের সেই প্রাচীন যে পুরনো ভাষা, সে ভাষায় ওখানে কথা বলতেছে, এবং সে কিছু কিছু ওয়ার্ড বুঝতেছে। সে কিন্তু যেহেতু পড়াশোনা করছে, কিছু কিছু ওয়ার্ড বুঝতেছে, এবং তার কাছে মনে হচ্ছে তারা কোন একটা বিষয় আলোচনা করতেছে, এবং সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে সে নিজে। তো রবিনসন দেখলো একটু পরে ওই ছায়ার মতো আকৃতিগুলো তার দিকে এগোয় আসছে অনেকটা, মানে তার থেকে মানে ডিস্টেন্স কম, এবং মনে হচ্ছে লাইন ধরে আসতেছে।
তো এই পর্যায়ে আসলে রবিনসন আর নিজেকে ধরে রাখতে পারলো না, যেহেতু বিদ্যুৎ নাই, সে লাফ দিয়ে পড়লো সামনে এবং ছেড়ে দৌড় দিল। মানে এক লাফ দিয়ে পুরো দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে সে দরজার উপর পড়ছে এবং দরজাটা ছিল এরকম মানে থাম দিয়ে চাপ দিয়ে খুলতে হইতো আর কি, বড় দরজা। থাম দিয়ে জোরে চাপ দিচ্ছে, সে জোরে জোরে চাপতেছে। সে দেখতেছে যে ওইটা নামতেছে না, তার যে বাটনটা এটা নেমে যাওয়ার কথা, নামলেই দরজাটা খুলে যাবে, এটা নামতেছে না। সে ভয়ে সে ভাবতেছে যে মানে মানে হোয়াট দ্য হেক হ্যাজ হ্যাপেন, সে মানে বোঝার চেষ্টা করছে কি হয়েছে, মানে বুঝতে পারতেছে না। এই সময় রবিনসন হঠাৎ করে দেখলো যে এই যে সে যে দরজাটায় দাঁড়ায় আছে, মানে গ্লাসের দরজা, কিন্তু তার সামনে সোজা গিয়ে অনেকগুলো সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে নামতে হয় নিচের দিকে। সে দেখলো সিঁড়ির নিচে যেই দরজাটা, সিঁড়ির নিচে একটা এরকম গেট আছে, সুন্দর নকশা করা একটা গেট। সেই গেটের কাছে তার খালা দাঁড়ায় গেছে এবং সে খালাকে কিন্তু সে অনেকদিন আগে তারা হারাইছে, তার খালা পৃথিবীতে নাই। দেখলো তার খালা দাঁড়ায় আছে এবং তার খালা কাইন্ড অফ মানে মানে বোঝা যাচ্ছে যে তার শরীরটা পুরোপুরি সলিড মনে হচ্ছে না, তার কাছে মনে হচ্ছে যে কাইন্ড অফ ট্রান্সপারেন্ট, কিন্তু তার খালাকে সে দেখতে পাচ্ছে। তো রবিনসন আসলে তখন তার সেন্স থাকে না, সে সেন্স হারায় ফেলে, পড়ে যায় দরজার কাছে ধিম করে। রবিনসনের যখন হুঁশ ফিরে তখন সে দেখতেছে যে তাকে ওই যে মহিলা সিকিউরিটি যে তাকে জিজ্ঞেস করতেছে, চোখের সামনে দাঁড়ায় ডাকতেছে এরকম করে, চোখ মেলে দেখে যে মহিলার চেহারাটা। তো সে ভয় পায়, প্রচন্ড ভয় পায়, সে মা করতে থাকে, চিৎকার করতে থাকে ভয়ে। মহিলা তার পালস টালস দেখে মহিলা সাথে সাথে ওখানে ইমার্জেন্সিতে কল দেয়। তো সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে, এসে রবিনসনকে নিয়ে যায়। রবিনসন নাকি প্রচন্ড রকম ভয় পেত এবং ও মানে অপ্রকৃতস্থ হয়ে গেছিল, তাকে বিছনার সাথে বেঁধে রাখতে হইতো এবং সে চিৎকার করতো, মাথায় দিক ওদিক করতো এবং মানে ভয়ঙ্কর আচরণ করতো। তো এই অবস্থায় পলের বাবা চিন্তা করে যে ছেলেকে কি করা যায়, এবং সে খুব অসৎ আচরণ করতেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষই তাদেরকে বলে যে মানে ডাক্তার যে আছে সে বলে যে আমার মনে হয় তোমাদের চার্চের সাথে একটু কথা বলা উচিত ব্যাপারটা নিয়ে, যদিও আমি মনে করি যে মেডিকেল সায়েন্সের সাথে এটা কন্ট্রাডাক্টরি হয়ে যাইতেছে। কিন্তু তখন পলের বাপ চিন্তা করে, বা ওই রবিনসনের বাবা চিন্তা করে আসলে এটা উচিত। তিনি নিজেই কথা বলেন চার্চের ইসের সাথে এবং সেই চার্চের লোক আসে, এসে দেখে এবং দেখে গিয়ে সে নাকি ওই কিছুক্ষণ কথা বলে রবিনসনের সাথে তার কথোপকথন হয়। ওই চার্চের লোক যখন কথা বলতেছে সে নাকি স্বাভাবিকভাবেই কথা বলতেছিল। তখন একবারও মনে হয় না যে সে অপ্রকৃতস্থ বা তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে, সে স্বাভাবিক কামভাবে কথা বলতেছিল। তো চার্চের লোকটা নাকি তার সাথে যখন কথা বলে চলে আসতে থাকে তখন নাকি সে চিৎকার করতে থাকে এবং তার হাত পা ছুটানোর চেষ্টা করে, তাকে এরকম বেল্ট দিয়ে আটকায় রাখছিল, বেল্ট দিয়ে বেঁধে রাখছিল রবিনসনকে। তো চার্চের লোকটা এসেই রবিনসনের বাবাকে বলে যে আপনার ছেলের জন্য আমাদের স্পেশালাইজড একজন আছে, ফাদার আছেন, তিনি আসবেন, তিনি কথা বলবেন, আপনার ছেলেকে ডিমন পজেস করছে। তো তখন রবিনসনের বাবা মানে টেন্সড হয়ে যায়, বলে যে কিভাবে কি, বলে যে দ্যাট আই ডোন্ট নো, সে এমন কিছু ভাষায় কথা বলছে, এমন কিছু জিনিস আমাকে তথ্য দিছে যেটা আমার মতো একজন মানে নতুন কাজ করা মানুষের পক্ষে এগুলা সলভ করা সম্ভব না। আমরা খবর দিছি এবং তিনি আসবেন, এসে কথা বলবেন। যাই হোক, তার স্ক্যাজুয়াল করা হয় ডেট এবং সেই ফাদার আসেন যিনি খুব এক্সট্রিমলি এই ব্যাপারে তিনি এক্সপার্ট। তিনি এসে নাকি কথা বলেন এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, তিনি যখন কথা বলতেছিলেন তিনি প্রাচীন ভাষায় কথা বলতেছিলেন কোনো, এবং ওই রবিনসন নাকি এক্স্যাক্টলি তাকে উত্তর দিচ্ছিল একই মানে ভাবে, খুব শান্তভাবে উত্তর দিচ্ছিল। এবং এক পর্যায়ে রবিনসন আবার রাগ করে হাসে, মানে খ্যাক 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 করে হাসে ফাদারের উপরে, এবং ফাদার তখন তার সাথে কথাবার্তা বলে এবং তাকে মানে সামহাও ওই সময়টা ঠান্ডা করে এবং পরবর্তীতে তাকে এক্সোরসিজম করে। তো এক্সোরসিজমটা বেশ ভয়ের ছিল, কারণ হাসপাতাল থেকে নিয়ে যেতে হয়েছিল এবং এটা নাকি তখনকার স্পেশাল পারমিশন নিয়ে করতে হয়েছে, এটা নর্মালি সম্ভবই না। তো স্পেশাল পারমিশন নিয়ে করা হয়েছে এবং করার পরে খুব ভয়ঙ্কর সিচুয়েশন, মানে যেই ঘরের মধ্যে করা হয় সেই ঘর একদম মানে এলোমেলো সিচুয়েশন করে ফেলে। রবিনসনে এত শক্তি দেখাচ্ছিল তো মানে বলার মতো না, সে ওই দড়ি ছিঁড়ে ফেলে এরকম একটা অবস্থা। তো যাই হোক, তাকে এক্সারসাইজম করা হয় এবং এক্সারসাইজম করার পরে যখন নাকি ফাদার বলে যে হ্যাঁ এখন মোটামুটি সে ঠিক আছে, তখন ফাদার রবিনসনের বাবাকে বলে যে আপনার ছেলেকে একাধিক ডিমন
পজেস করছিল এবং এনশিয়েন্ট সেই ইজিপ্ট নিয়ে কাজ করার জন্য, এবং সে সেরকম একটা সুটেবল এনভায়রনমেন্টের মধ্যে ছিল আপনার ছেলেটা। এবং মানে তাকে কিন্তু সবাইকে কিন্তু এটা তারা করে না, এই পজেশনটা আসে না। এটা হয়েছিল হচ্ছে সে অতিরিক্ত কিউরিয়াসিটি দেখাইছিল, তার কিউরিয়াসিটিটা খুব বেশি ছিল, এবং হি শুডন্ট হ্যাভ স্টেড দেয়ার অ্যাট নাইট। ওই জায়গায় তাকে সাবধান করছিল নিশ্চয়ই, এটা আমি জানি, তাকে সাবধান করা হয়েছিল, সেই সাবধানতা সে শোনে নাই। আমি তার ডেমনের কাছ থেকে সব তথ্য পাইছি, সেগুলো শুনে নাই, সে এখানে স্টে করছে, এবং দ্যাট ওই ডেমনটা পছন্দ করে নাই, তাকে পজেস করছে এবং আপাতত তাকে ছেড়ে গেছে। বাট ইন ফিউচার সে যদি এই ব্যাপারে বেশি কিউরিয়াসিটি দেখায় তাহলে কিন্তু তার জন্য সুবিধার হবে না, এবং তার এটার থেকে ক্ষতি হতে পারে। তো যাই হোক, এগুলা বলার পরে তখন রবিনসনের বাবা বলে, তাহলে এখন কি করণীয়? বলে যে আপনার ছেলেকে এই ব্যাপারে আগ্রহ দেখাতে মানা করেন, অ্যান্ড বেস্ট হবে সে যদি এটা নিয়ে আর স্টাডি না করে, তার স্টাডি ফিল্ড চেঞ্জ করতে বলেন, হি শুডন্ট গো ফার্দার অ্যাহেড। তো এই বলে ফাদার বলে। তো তারপর থেকে রবিনসনের বাবা, রবিনসন যখন একটু সুস্থ হওয়া শুরু করে তাকে ওখান থেকে সরা নেয়। তার বাবা, তাদের ব্যবসা ছিল একটা তাদের ভিলেজ সাইডে, সেই ব্যবসাতে নিয়ে তার বাবা তাকে সেট করে দেন, ওইটা সেট করেন এবং সেই ব্যবসা বুঝান, এবং সেই ব্যবসার সাথে তাদের ওই যে টিম্বার মিলের কাজ ছিল আর কি। তো সেইখানেও নাকি একটা অদ্ভুত ব্যাপার ঘটতো, যেটা নাকি পলের বাবা দেখছে যে পলের বড় ভাই রবিনসন, সে নাকি মাঝে মাঝেই তাদের এই যে টিম্বার মিল ছিল সেটার পেছন দিকে যে বসে কার সাথে কথা বলতো, খুব উদ্ভটভাবে কথা বলতো, এবং সেই মানে জিনিসটা মানে খুব ভয়ের ছিল। মানে তার এক ফ্রেন্ড ছিল, মেয়ে বন্ধু, যাকে পরে বিয়ে করে রবিনসন, পরে বিয়ে করে, সে নাকি একদিন তাকে এরকম মানে খুঁজতে আসছে বিকেলের দিকে, মানে তখন বিকাল গড়ায় গেছে। তো হেঁটে এসে তাকে অফিসে পায় নাই। রবিনসন কিন্তু এমনি নর্মাল সাধারণ আচরণ করে, সবার সাথে সাধারণ ব্যবহার করে। তো সে তাকে না পেয়ে হেঁটে গেছে যে তাদের যেখানে নাকি টিম্বারগুলো থাকে ওইখানে। তো হাঁটতে হাঁটতে গিয়ে ঢুকছে, ওই জায়গাটা অনেকটা কি বলে গোডাউনের মতো এরকম রাখা থাকে, কাঠগুলা খুব সুন্দর করে সাইজ করে করে রাখা থাকে। তো সে প্রথম স্লটে কাউকে পায়নি এবং দেখছে তাদের ওখানে কর্মী যে ছিল কেউ নাই ওখানে। তো সেই মেয়েটা একটু ভয় পাইছে, সেই মেয়েটার নাম ছিল অ্যান, এবং অ্যান ভয় পাইছে। ভয় পেয়ে সে চিন্তা করলো জায়গাটা এরকম বের হয়ে যায়। তখন সে কণ্ঠ শুনতে পায়, রবিনসন কথা বলতেছে। তো অ্যান তখন করে কি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, কণ্ঠ শুনে কোথায় আছে সে, কার সাথে কথা বলে, তার কিউরিয়াসিটি হয়। অ্যান কিন্তু এগুলো জানতো না যে রবিনসন পজেস ছিল, তাকে এখানে নিয়ে আসে, তার সাথে ফ্রেন্ডশিপটাই হয়েছে এখানে এসে। তো হাঁটতে হাঁটতে যে সে দেখে যে তাদের যেই বড় যে এখানে ওয়্যারহাউস বা শেড, সেটা শেষ দিকে অনেকগুলো কাঠের উপরে বসে আছে, রবিনসন বসে আছে। তো ওই যেখানে সে বসছে ওখানে উঠতে পারার কথা না, কারণ কাঠগুলো এমনভাবে স্ট্যাক করা এবং এই উঠতে গেলে পিছলায় যাবে কাঠ, এরকম একটা অবস্থা। তো সে ওখানে বসে আছে এবং সে পেছন দিকে, অ্যানের দিকে পেছন দিক দিয়ে বসে আছে, তার সামনে কারোর সাথে সে কথা বলতেছে, এবং সে কোন ভাষায় কথা বলতেছে অ্যান কিছুই বুঝে নাই। এটা খুবই ডিফারেন্ট, মানে অ্যানের জন্য এটা পরিচিত না। তো অ্যান যখন পিছনে দাঁড়ায়, সে কথা বলার আগেই ফট করে মাথা ঘুরায় তার দিকে তাকায় রবিনসন, এবং তার দৃষ্টি দেখে অ্যানের সারা শরীর মানে জমে যায়। তো রবিনসন নাকি তার চোখ পুরো হলুদ রঙের ছিল, মানে তার পুরো দুইটা চোখ হলুদ রঙের ছিল, এবং তার চোখের মণিটা মানে এই যে কালচেটা এটা লম্বাটে হয়ে গেছিল, এবং সে নাকি তার দিকে তাকে, অ্যানের দিকে তাকে একটা হাসি দেয়, এবং অ্যান ভয়ে ওইখানে বেহুশে পড়ে যায়, সে প্যাস আউট করে। তো যাই হোক, পরবর্তীতে এইটা অ্যানকে বলা হয়, অ্যান যখন ফিরে আসে অ্যানকে বলা হয় যে দেখো রবিনসনের এই সমস্যা ছিল, বাট তুমি কি তার স্টিল তার বন্ধু থাকতে চাও কিনা, নাকি তুমি সরে যেতে চাও তার কাছ থেকে। তো অ্যান শুনে চিন্তা করে যে ছেলেটা আসলে অনেক কষ্ট করছে, বা মানে পোর হিম, মানে তার প্রতি খারাপ ফিল করে, তো সে তার থেকে সরে যায় না। তো সে এটা মেনে নেয় যে ছেলেটার হঠাৎ কোনো সময় এরকম সমস্যা হইতেই পারে। তো এরকম স্ট্রেঞ্জ জিনিস কিছু ঘটতো রবিনসনের সাথে। সে নাকি একলা একলা মাঝে মাঝে এরকম কথা বলতে এদিক ওদিক যায়, বাট কাউকে কোনো ক্ষতি করে নাই। তো এই ব্যাপারগুলো তার মধ্যে ছিল। তো এইটাই ছিল আরিফিনের ফ্রেন্ড পল, যে পলের ভাইয়ের ঘটনা আরিফিন সাহেব শেয়ার করলেন। এবং এরকম অনেক পজেশনের ঘটনা নাকি ইংল্যান্ডে আছে, যেটা আরিফিন সাহেব বলছে যে অনেক মানুষই এখানে
আছে যাদেরকে এরকম পজেস্ট করা হয়েছিল, পরবর্তীতে তাদেরকে এরকম কাইন্ড অফ সুস্থ করা হয়, কিছু কিছু জিনিস তাদের মধ্যে থেকে যায়। তো এরকম যদি আরো কোনো ঘটনা থাকে, আরিফিন সাহেব বলছে যে তিনি কালেক্ট করতে পারলে তিনি পাঠিয়ে দেবেন আমাদেরকে। এখন যে ঘটনাটি শেয়ার করবে, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম তাহমিন চৌধুরী, ওনার বাড়ি সিলেটে। ঘটনাটি মূলত 2024 সালের মে মাসে ঘটেছিল। উনি ঘটনা বলতে চেয়েও একটা জায়গায় আটকে গেলেন। উনি বললেন, না এইভাবে তো বলা যাবে না, আমার একার সাথে তো ঘটে নাই, আমার সাথে আমার বন্ধুও ছিল যার নাম সাব্বির। তার সাথে কথা বলে অনুমতি দিলে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে ঘটেছিল জায়গাটা একটা মাদ্রাসা। এই কারণে কিছু বিষয় ভেবে চিন্তে ঘটনাটি উনি শেয়ার করবেন কি করবেন না, অর্থাৎ প্রচারের অনুমতি দিবেন কি দিবেন না, এইটা উনি ভেবে দেখবেন। এর কয়েকদিন পর উনি ঘটনাটি এই তাহমিন চৌধুরী ভাইয়ের সাথে শেয়ার করেন। উনি এর মধ্যেই ওনার বন্ধু যার নাম হচ্ছে সাব্বির, তার সাথে বিষয়টি যখন শেয়ার করেছিলেন তখন ওরা দুজনই পরামর্শ করে এই ঘটনাটি প্রচারের অনুমতি দিয়েছিলেন। তবে শুধু মাদ্রাসার নামটা প্রকাশ করতে চান নাই। মাদ্রাসা কমিটির নিষেধ আছে এই বিষয়ে মাদ্রাসার নামটা প্রকাশ করা, তাহলে অনেকেই ভয় পেতে পারেন। মাদ্রাসাটা কমই মাদ্রাসা না, সন্ধ্যার পরে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়। আর মাদ্রাসা বা স্কুল যেগুলো আছে এগুলোতে কিন্তু ইন্টারনেট সংযোগ রয়েছে, কেননা সরকারি ইমেইলগুলো আসে, অধিদপ্তর বা মিনিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু অনেক ইমেইল আসে, সেগুলো আবার রিপ্লাই করতে হয়, ফিডব্যাক দিতে হয়, অফিস আদেশগুলো চেক করতে হয়। এই জন্য ওই মাদ্রাসাতেও ইন্টারনেট সংযোগ ছিল। দেখা যেত যে সন্ধ্যার পরও ওই ওয়াইফাইটা বন্ধ অধিকাংশ সময় হতো না, যার কারণে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যাদের কাছে থাকতো তারা সন্ধ্যার পরে ওয়াইফাই চালাতে পারতেন। মাদ্রাসার কাছাকাছি আসলে ওই ওয়াইফাই সংযোগটা মোবাইলে পেত, মোবাইলের সাথে কানেক্টেড হয়ে যেত ওই ওয়াইফাই সংযোগটা, তখন তারা ওয়াইফাই ব্যবহার করতে পারতেন। মাদ্রাসার আশেপাশে যারা থাকতেন তারা অধিকাংশই ওই মাদ্রাসার স্টুডেন্ট, শিক্ষক, স্টাফ সবাই, মানে ওখানে যারা লেখাপড়া করত, যারা শিক্ষকতা করত বা এখনো করে, অধিকাংশই ওই গ্রামেরই বাসিন্দা। ওই মাদ্রাসাতেই সাইমুল ইসলাম শাওন ভাই এবং তার বন্ধু সাব্বির ভাই, এই দুইজন লেখাপড়া করতেন। তো এই দুজনের কাছে পাসওয়ার্ডটা কোনো না কোনো ভাবে চলে আসে। সাধারণত মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, এটা কিন্তু ওই প্রতিষ্ঠানে যারা শিক্ষক রয়েছেন বা স্টাফ রয়েছেন এনারা ছাড়া অন্য কারো কাছে যায় না। যেহেতু এই শাওন ভাই সাব্বির ভাই একই এলাকার, কোনো না কোনো ভাবে ওনারা ম্যানেজ করতে পেরেছিলেন। তখন এই শাওন ভাই সাব্বির ভাইকে বলছে যে, সাব্বির চল আজকে সন্ধ্যার পর আমরা মাদ্রাসার এখানে বসে একটু ইন্টারনেট ব্রাউজ করব, নেটে কিছু কাজ আছে। সাব্বির ভাই বললেন যে ঠিক আছে করব, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে আমরা পাসওয়ার্ডটা জানি, তাহলে তো পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে, তখন আর একটা ঝামেলা হবে, বারবার তো ম্যানেজ করা যাবে না। ওই দিন আবার সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, যার কারণে পরিবেশটা একটু অন্যরকম ছিল, আশেপাশে লোকজনও কম ছিল। সন্ধ্যার পর মাগরিবের সালাত আদায় করে, পাশে মসজিদ ছিল, মসজিদ থেকে সালাত আদায় করে ওনারা মাদ্রাসার বারান্দায় গিয়ে বসেছেন। মাদ্রাসার যে মেইন গেটটা এটা ওই সময় খোলা ছিল, ওই সময় অন্য কেউ ছিল না, কোনো পাহারাদার ছিল না, কেউ ছিল না, শুধু ওনারা দুজন। তো ইলেকট্রিসিটি ছিল, ওয়াইফাই কানেক্টেড ছিল। ওনারা দুজন অনেকক্ষণ বসেই মোবাইল ফোন চালিয়েছেন। হঠাৎ করেই এই সাব্বির যিনি, তার চোখ যায় মাদ্রাসার দেয়ালের দিকে, কোনো একটা খসখস শব্দ পেয়েছে, এরপর চোখ যায় ওই দিকে। যখন চোখ গিয়েছে, দীর্ঘ সময় তো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন উনি, হঠাৎ করে যখন চোখ গিয়েছে ওনার কাছে মনে হলো মাদ্রাসার দক্ষিণ পাশের দেয়াল বেয়ে কোন একটা মহিলার মতো অবয়ব নেমে আসলো, নেমে একটা সাইডে চলে গেল। সাব্বির ভাই তখন শাওন ভাইকে বলে, শাওন দেখ কে যেন আসলো, দেয়াল বেয়ে নামলো। তখন সাব্বির ভাইকে শাওন ভাই বলছে, আরে ধুর কি দেখিস না দেখিস, মেইন গেটটা তো খোলা আছে, কারো দেয়াল বেয়ে নামার দরকার আছে কোনো? মনে হয় অনেকক্ষণ মোবাইলের দিকে তাকাইছিলি, এই জন্য উল্টাপাল্টা কিছু দেখতেছিস। ও কিছু না। তখন শাওন ভাই বলছেন যে, কেন জানি এখন আর ভালো লাগতেছে না রে, কেমন একটা অস্বস্তি কাজ করতেছে, চল চলে যাই। তখন আবার সাব্বির ভাই বলতেছেন, আরে ধুর কি বলিস,
একটু পরেই তো এশার আজান দিবে, পাশেই মসজিদ, এশার নামাজ জামাতে পড়ে তারপর না হয় বাসায় যাবো, আর অল্প সময় তো আছে আজানের, থাকি না আরো কিছুক্ষণ। তখন আবার শাওন ভাই বলছে আচ্ছা ঠিক আছে থাকি। এরপর 5 থেকে 10 মিনিট চলে যায়। হঠাৎ করে কি হয়, কারো একটা হাঁটার শব্দ এই শাওন ভাই সাব্বির ভাই দুজনই পাচ্ছেন। কেউ একজন হাঁটাহাঁটি করছে পেছনে, ওনাদের থেকে একটু দূরে। দুইজন একে অপরের দিকে তাকান, মোবাইল থেকে মুখ তুলে, কি ব্যাপার, হাঁটে কে? এখানে তো কারো থাকার কথা না, আর এসেও যদি থাকে আমাদের সাথে কথা বলবে, আমরা তো এই এলাকারই ছেলে, আর যদি কেউ এসেও থাকে সেও এই এলাকারই হবে, এইভাবে তো আসার কথা না। কোনো চোর টোর ঢুকলো না তো, মাদ্রাসার কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি টুরি করে নিয়ে যাবে না তো? এরকম তারা চিন্তা করেছে। তখনও কিন্তু এই দুজন ভাবেন নাই এখানে প্যারানরমাল কোনো কিছু হতে পারে। চোর ধরার জন্য এই শাওন ভাই আর সাব্বির ভাই দুজন চুপি 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 মাদ্রাসার দক্ষিণ দিকের যে দেয়াল ওই দিকটাতে আগাতে লাগলেন। যখন এগিয়ে ওই দিকটাতে গিয়েছেন, হঠাৎ করে একটা মেয়েলি কণ্ঠের হাসির শব্দ শুনতে পান। হাসিটা মোটেও ভয়ঙ্কর ছিল না, বেশ মায়াবী হাসি ছিল বলতে হবে। ওনারা অবাক হয়ে গেলেন, যারে এইখানে মহিলা মানুষ আসলো কোত্থেকে? এত রাত্রে তো, বা এত রাত বলতে সন্ধ্যার পর তো ওইখানে তারা ওরকমই চিন্তা করেছেন যে একটা মহিলা মানুষের জন্য এটা তো অনেক রাতই ওই জায়গার প্রেক্ষাপটে, এখানে তো কোনো মেয়ে মানুষ আসার কথা না। ওনারা দেখার চেষ্টা করছেন যে আসলে এখানে কি আছে। ওনারা দূর থেকে হালকা করে দেখতে পারলেন যে একটা আসলেই নারী অবয়ব দাঁড়িয়ে আছে, যার মুখ দেখা যাচ্ছে না। শাওন ভাই তখন চিৎকার করে বলে ওঠেন, এই রাতে কি করেন এখানে? কে আপনি? কোন বাড়ির মেয়ে আপনি? তো মেয়েটা তখন কিছু বলে না। মেয়েটা যখন কিছু বলছে না, না বলে মেয়েটা কি করছে, অন্য আর একটা দিকে হাঁটতে থাকে। তখন এই সাব্বির ভাই কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠেন, এই মেয়ে কে তুমি? কথা কি কানা যায় না? তখন আবার শাওন ভাই বলছে যে এই সাব্বির মনে হয় বাসা থেকে রাগ টাগ করে এসে এখানে আশ্রয় নিছে। তখন সাব্বির ভাই বলতেছে, রাগ করে আসলে কেউ আবার হি হি করে হাসে নাকি? কি বলিস না বলিস, চল তো দেখি এটা কে, কি উদ্দেশ্যে এখানে আসছে। তখন ওনারা ওই মেয়েটার পিছু পিছু হাঁটতে থাকেন। ওই মহিলাটাও আস্তে আস্তে হাঁটার গতি বাড়িয়ে দেয়। শাওন ভাই আবার ওই মহিলাকে উদ্দেশ্য করে বলে ওঠেন যে দেখুন, আপনি যে বাড়ির মহিলাই হন না কেন, আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে এগিয়ে দিয়ে আসবো। আর আপনি যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আমরা চলে যাই, আপনি এখানে থাকেন। তখন হয় কি, মনে হলো যে এই অবয়বটা বাতাসে মিলিয়ে গেল। এটা যখন ওনারা দেখলেন তখন বেশ ভয় পেয়েছেন, কারণ ওই নারী অবয়বের পিছু নিতে গিয়ে ওনারা কিন্তু ওনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছিলেন। তবে এই নারী অবয়বটা যে আসলে কে, তার চেহারা কেমন, এটা বুঝতে পারেন নাই। মনে হলো কালো বোরখা টাইপের কিছু পরা, এরকম মনে হয়েছিল। যখন এই জিনিসটা ভ্যানিশের মতো হয়ে গেল, ভ্যানিশই হয়ে গেল, তখন এই শাওন ভাই আর সাব্বির ভাই ওনারা চিন্তা করেছেন যে এইটা মনে হয় সত্যিকারের কোনো মহিলা হবে। ওনারা বাইরে বের হয়ে আর একজন লোককে ডেকে নিয়ে আসছেন। ওই যে মসজিদ আছে পাশে, ওই মসজিদের কাছে একজন লোককে ডেকে নিয়ে আসছেন। 3 জন মিলে ওই মহিলাকে খুঁজতেছেন, কিন্তু মহিলাকে তো আর কোথাও পাওয়া যায় না। কাউকে খুঁজে না পেয়ে ওই মসজিদে এশার নামাজ জামাতে আদায় করে 2 জন যে যার বাড়িতে চলে গেছেন। শাওন ভাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিয়েছেন, ঘুমিয়েও গেছেন। রাতের বেলা উনি স্বপ্নে দেখেন একটা মহিলা অবয়ব, তার চেহারাটা বেশ ভয়ঙ্কর, চোখে কোনো মণি নাই, মুখমণ্ডল বিকৃত, অস্বাভাবিক রকমের লম্বা। এই অবয়বটা ওনাকে বলছে, আর যদি তোরা কেউ আমাকে বিরক্ত করিস তাহলে আমি কিন্তু তোদের দেখে নেব, আমি কিন্তু কাউকে বিরক্ত করি না, কিন্তু আজকে বহুত বিরক্ত করছিস তোরা। এই স্বপ্নটা উনি দেখেছেন। এছাড়া রাতে অন্য কোনো সমস্যা হয়নি, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছেন তখন গায়ে প্রচন্ড জ্বর। উনি তো এই বিষয়টা আর পরিবারের সাথে শেয়ার করেন নাই। সকালে ওঠার পর উনি স্বপ্নের ব্যাপারটা আর গত সন্ধ্যার পর যে ঘটনাটা ঘটেছে এটা ওনার মায়ের সাথে শেয়ার করেন। তখন ওনার মা বুঝতে পারেন এখানে নিশ্চয়ই কোনো প্যারানরমাল ব্যাপার আছে। তখন এই শাওন ভাইয়ের বাবাকে ওনার মা বিষয়টা বলেন। ওনার বাবা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসেন। শাওন ভাই হুজুরকে সবকিছু খুলে বলেন, হুজুর ঝাড়ফুঁক করে দেন, কিছু আমল শিখিয়ে দেন। মজার বিষয় হলো ওই হুজুর কিন্তু ওই মাদ্রাসার শিক্ষকতা করতেন। তখন উনি বললেন যে ঠিক আছে, আমি একটু খোঁজখবর নিয়ে দেখি আসলে ঘটনাটা কি। উনি
ওনার যেই জিন ছাত্র আছে তাদেরকে দিয়ে খোঁজ খবর নিয়েছেন, সেটা হচ্ছে ওই মাঠটার দক্ষিণ পাশে একটা নিম গাছ রয়েছে। এই নিম গাছে একটা জিন থাকে, সে কাউকে ভয়ও দেখায় না, ক্ষতিও করে না, কিন্তু কেউ যদি তাদেরকে মানে তাকে বিরক্তের একটা কারণ হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু সে ভয় দেখায়। ওই সময় কোনো না কোনো ভাবে সে ওখানে এসেছে, আর এই দুইজনের মধ্যে একজন দেখে ফেলেছে, এরপর দুইজনই দেখেছে, তারপর আবার তার পিছু নিয়ে বিরক্তও করেছে। এই জন্য স্বপ্নে এসে সে শাসিয়ে গেছে। এদিকে হয় কি, এই যে সাব্বির ভাই সকাল থেকে তার অবস্থাও খারাপ, প্রচন্ড জ্বর, বমিও হচ্ছে। হুজুর যখন জানতে পারেন যে এই ঘটনা, কারণ ওই সাব্বিরের বাসা থেকে ওই হুজুরকে ডেকে আনা হয়, হুজুর এসে জানান যে শাওনেরও তো একই ঘটনা ঘটছে। হুজুর জানতে পারেন ওই রাত্রে সাব্বিরও একই স্বপ্নই দেখেছে যেটা শাওন ভাই দেখেছিল। তো হুজুর সেই একই কথাই বলেন যা তিনি শাওন ভাইকে বলেছিলেন। হুজুর যখন এই তথ্য পেয়েছিলেন, এই তথ্য পাওয়ার পর উনি তো এই বিষয়টা জানার জন্য অল্প সময়ের মধ্যেই চেষ্টা করে সফল হয়েছিলেন, যেটা আবার শাওন ভাইকে বলেছিলেন, ওই একই কথা সাব্বির ভাইকেও বলেছেন। তো উনি এটা নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আর কিছু হবে না ইনশাল্লাহ, তোমরা আর এভাবে সন্ধ্যার পরে ওখানে যেও না, ওকে বিরক্ত করো না, ওখানে তো তোমাদের যাওয়ার কথা না, কেন গিয়েছিল? তখন হুজুর জানতে পারেন যে কোনো না কোনো ভাবে ওনারা পাসওয়ার্ডটা ম্যানেজ করে ফেলেছিল আর ইন্টারনেট ব্রাউজ করার জন্য ওখানে গেছেন। তো যাই হোক, এরপর থেকে আর কখনোই সন্ধ্যার পর মাদ্রাসার ওই দক্ষিণ দিকে ওনারা যান নাই, এই 2024-এর পর থেকে নিয়ে এখন পর্যন্ত। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মানুষ না চাইলেও আল্লাহর ইচ্ছায় কখনো কখনো কিন্তু এই এন্টিটিগুলো আমাদের চোখে ধরা পড়ে যায়। তবে ধরা পড়ার পর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেখানে আর বেশি তদন্ত করতে যাওয়া যাবে না, সে জায়গা থেকে চলে যেতে হবে। যদি তারা বুঝতে পারে যে আমাদের কেউ তাদেরকে দেখে ফেলেছে, তাতেও তারা ক্ষিপ্ত হয়। কেন দেখলো? আচ্ছা, কেন দেখলো এটা তো আসলে তার দোষ না, কোনো কারণে দেখে ফেলেছেই, তাতেও তারা ক্ষিপ্ত হয়। আবার দেখার পর যদি তাদেরকে অনুসন্ধান করার জন্য যাওয়া হয়, তাতে ওরা আরো বেশি ক্ষিপ্ত হয়। এই কাজগুলো আসলে করাটা ঝুঁকিপূর্ণ, এই জন্য আমরা এই কাজগুলো করব না। তবে এই দুইজন যেটা করেছিলেন, তারা তো চোর মনে করে সেখানে গিয়েছিলেন, কারণ ওখানে তো ওই সময় কারো আসার কথা ছিল না, যেহেতু এসেছে চোরই হতে পারে, এই চিন্তা করে ওনারা ওখানে গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ অল্পর উপর দিয়ে নিয়ে গিয়েছেন, আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে সঙ্গত কারণে আমরা শুধু মাদ্রাসার নামটি উল্লেখ করতে পারলাম না। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আহনাফ, ওনার বাড়ি রাজশাহী জেলার রাজপাড়া দাসপুকুর এলাকায়। উনি এসএসসি 2025-এর স্টুডেন্ট। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবার নাম আহমেদ, ওনার দাদার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার জালালাবাদ গ্রামে। ঘটনাটির সময়কাল 1999 সাল। ওনার বাবা তখন যশোরে চাকরি করতেন। ওই বছর বর্ষাকালে কোনো এক কাজে ওনার বাবার গ্রামে আসার প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে ওনাদের গ্রামের বাড়িতে আসার যে পথ, সেটার বর্ণনাটা না দিলে ঘটনাটা বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে, এই জন্য বর্ণনাটা দিয়ে দিচ্ছি। যশোর থেকে প্রথমে রাজশাহীতে আসতে হবে, সেখান থেকে নওগাঁর ফেরিঘাটে, আগে ওখানে ফেরি চলতো, তো ওনার বাবা সেই ফেরিঘাটে আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওখান থেকে নৌকা নিয়ে মিঠাপুর নামে একটা বাজারের ঘাটে নামতে হবে। সন্ধ্যার পর অবশ্য ওই দিকটাতে নৌকা পাওয়াটা দুষ্কর হয়ে যায়। উনি চিন্তা করেছিলেন নৌকার পাবেন কিনা, তবে আল্লাহর রহমতে উনি একটা নৌকা পেয়েও যান। শুধু উনি একা নন, উনি সহ মোট 7 জন মানুষ ছিল সেই নৌকাতে। এশার আজানের কিছু সময় পর সেই মিঠাপুর ঘাটে নৌকাটা পৌঁছেও যায় সহি সালামতে। সমস্যা শুরু হয় এখান থেকে। ঘাটে নামতে না নামতেই প্রচন্ড বৃষ্টি। ওখানে ছন দিয়ে তৈরি একটা ঘরের মতো ছিল, ওখানে গিয়ে ওনার বাবা দাঁড়িয়েছেন। তখন ওনার বাবা খেয়াল করেন তার আশেপাশে কেউই নেই। ওনার বাবা মোটামুটি 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকলেও বৃষ্টি কোনো মতেই থামছে না। তো বলে রাখা ভালো, মিঠাপুর বাজারে যেই ঘাটে নেমেছিলেন ওনার বাবা, ওখান থেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা। এখন বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার কারণে
রাস্তাও খারাপ হয়ে গেছে, এখন তো আরো একটু বেশি সময় লাগবে, বেশি সময় লাগলেও আধা ঘন্টা লাগতে পারে, অনেক দূর তা তো না, আবার অনেক রাত হয়ে গেছে বিষয়টা এরকমও না। তো উনি তো ওই সময় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না, চিন্তা করলেন যে 10 মিনিটের পথ, হয়তো আধা ঘন্টা লাগবে, ভিজেই চলে যায়, কি আর হবে। আর ওই সময়ে উনি কাউকে পাচ্ছিলেন না, বিশেষ করে বাড়ির লোকদেরকে কেউ এগিয়ে নিতে আসেনি। কারণ হলো উনি যে রওনা দেবেন এটা তো কাউকে বলেন নাই। ওই সময় কিন্তু সবার হাতে মোবাইল ফোন ছিল না, বিভিন্ন বাজারগুলোতে মোবাইল ফোন ছিল, অনেকে এই যে 7 টাকা 10 টাকা মিনিট কল করতেন, তারপরে সেই দোকানে ফোন করে বলতেন যে তাকে ডেকে দেওয়ার জন্য, অর্থাৎ যাকে উনি চাচ্ছেন ফোনে, ওনারা আবার কাউকে ডেকে দিতেন। ওই সময় পর একটা বা নির্দিষ্ট সময় পর আবার কল করলে পরে তাদেরকে পাওয়া যেত। তো ওই সময় মোবাইল ফোনের সিস্টেমটা এরকম ছিল, 1999 সালের কথা বলছি আর কি। আস্তে আস্তে তো সবার হাতে হাতে ফোন পৌঁছে গেছে। তো উনি আসলে ফোন করতে পারেন নাই, তার আরো একটা কারণ ছিল যে ওনার বাড়িতে ফোন ছিল না। আবার কাউকে যে ফোন করে বলতে বলবেন সে অবস্থাও উনি আসলে পান নাই, বা সেই সময় সুযোগ উনি পান নাই, দ্রুতই আসতে হয়েছিল হঠাৎ করেই। চেষ্টা করলে হয়তো পারতেন, বাট সেটা আসলে পরিস্থিতির কারণে হয়নি, ওনাকে তো একাই যেতে হবে। উনি যাওয়া শুরু করেন। উনি যে পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই একটা বাঁশঝাড় পড়ে। ওই বাঁশঝাড়ে অনেক বড় একটা কড়ই গাছ ছিল। তো এসব বিষয়ে ওনার আসলে কোনো একটা তোয়াক্কা ছিল না, উনি বেশ সাহসী মানুষ ছিলেন। সেই বাঁশঝাড়ের শেষ মাথায় আবার কয়েকটা বাড়ি ছিল। সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি ছিল এই আহনাব ভাইয়ের বাবার এক চাচার বাড়ি, আর এই বাড়িগুলো ছিল বাঁশঝাড়ের পশ্চিম দিকে। তো সেই বাড়ির বিপরীত দিকে অর্থাৎ পূর্ব দিকে ওই যে চাচা, যে চাচার বাড়ি আর কি, তার নাম হচ্ছে আব্দুর রহিম, তার কবর দেয়া আছে। তো ওনার বাবা সেই বাঁশঝাড় দিয়ে এগিয়ে যাওয়ার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে কোথা থেকে এক বাঁশ এসে ওনার বাবার গলায় আটকে যায়। গলায় আটকে যায় বলতে হঠাৎ করেই এমন ভাবে কাত হয়ে যায়, ঠিক ওনার থুতনি এবং বুক এই দুইয়ের মাঝখানে যে গলার অংশটা আছে এইখানে চলে আসে। 1 সেকেন্ডের ব্যবধানে এই ঘটনা ঘটে। বাঁশ তো নেমে আসতেও একটু সময় লাগে, আর নেমে আসার সময় এক ধরনের কটকট কটকট আওয়াজও হয়। এমন কিছুই হয়নি, মনে হলো আচমকাই ওখানে বাঁশ চলে এসেছে, অথচ একটু আগেও ওখানে কিছুই ছিল না। হঠাৎ করে এরকম বাঁশ চলে আসলো, এই বিষয়টা ওই সময় ওনার বোধগম্য হলো না। উনি একটু ভয় পান, ভয়ে কয়েক কদম পেছন দিকে সরে যান। আর যখন সরে গেলেন তখন উনি পাশে সেই রহিম চাচার কবর দেখতে পেলেন। তখন আহনাব ভাইয়ের বাবার মনে পড়ে যায় চাচার ভয়ঙ্কর মৃত্যুর কথা। তখন তো সাল 1999, এই 99 সাল থেকে আরো 10 বছর আগে, অর্থাৎ 1989 সালের কথা। সেই রহিম চাচা কোন এক বর্ষাকালে আত্রাই নদী সহ বিভিন্ন খাল বিলে মাছ ধরে বেড়াচ্ছিলেন। এটা যে উনি নতুন মাছ ধরছিলেন বিষয়টা এরকম না, অনেক আগে থেকেই ধরতেন। তো একদিন হলো কি, সেই চাচাকে আর বাসায় পাওয়া যাচ্ছে না। তিনি কি নদীতে মাছ ধরতে গিয়েছেন না বিলে মাছ ধরতে গিয়েছেন এটা উনি কাউকে বলে যান নাই, বা আগাগোড়াই কাউকে বলতেনও না, উনি ওনার মতো করে চলে যেতেন। এখন কোথায় তাকে খোঁজা হবে এটা নিয়ে তো ঝামেলা শুরু হয়ে গেল। 7 দিন পার হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। একদিন আহনাব ভাইয়ের সেই চাচার এক বন্ধু, তিনিও আহনাব ভাইয়ের বাবার এক চাচা হন, যার নাম হচ্ছে সজল। এই সজল চাচা একদিন ফজরের নামাজের পর সেই আত্রাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, ভাবছেন যে তার বন্ধু কোথায় যে হারিয়ে গেল। তিনি খুব মর্মাহত ছিলেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন নদীর পাড়ে কিছু সংখ্যক কুকুর দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। সজল চাচা সেই দিকে এগিয়ে যান। কুকুরগুলোকে যখন তাড়িয়ে দিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সজল চাচা দেখেন একটি মৃতদেহ, কিন্তু এটা অন্যরকম এক মৃতদেহ। এই মৃতদেহের মাথাটা অনেক বড়, অনেক বড় একটা বালিশ হয়, যেরকম একটা বালিশের সাইজ কিরকম হয় ঠিক তেমন, গোলা কারো না, চ্যাপ্টা আকৃতির, কিন্তু অনেক বড়। আর এই লাশটা আর কারো নয়, এই রহিম চাচার লাশ। উনি এই ভয়ঙ্কর লাশ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশেপাশের লোকজন চলে আসে। লোকজন যখন চলে আসে, এই লোকজনের মধ্যে কিন্তু এই আহনাব ভাইয়ের বাবাও ছিলেন।
ওনার দেহ অর্থাৎ এই রহিম চাচার দেহ ছিল স্বাভাবিক, তবে তার শরীরে অসংখ্য আঁচড়ের দাগ ছিল, আর মাথাটা ছিল অনেক বড় বালিশের আকৃতির। পানিতে ডুবে যদি থাকে এরকম 7 দিন, তাহলে লাশ পচে যাওয়ার কথা, ফুলে যাওয়ার কথা, লাশের চেহারাই বিকৃত হয়ে যাওয়ার কথা, কিন্তু না, হয়েছে সম্পূর্ণ ভিন্ন রকম। এই রহিম চাচাকে এই বাসারে কবর দেওয়া হয়েছিল। এই ঘটনাটা তখন আহনাফ ভাইয়ের বাবার মনে পড়ে যায়। ওনার বাবা বুঝতে পারছিলেন এখন কি করবেন। মুরব্বীদের মুখে শুনেছেন হঠাৎ করে যদি সামনে এরকম বাস চলে আসে, তখন আয়াতুল কুরসি বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ওই বাঁশের গায়ে যদি লাঠি দিয়ে বা শক্ত কিছু দিয়ে মৃদু আঘাত করা হয় তাহলে বাঁশটা সোজা হয়ে যায়। উনি এটা করলেন, কিন্তু না, বাঁশটির কোনো পরিবর্তন নাই। এদিকে ভিজে তো ওনার ঠান্ডা লেগে গেছে। উনি চিন্তা করলেন এখন কি করবেন, ঘুরে যে যাবেন সেই উপায়টাও নাই। বাধ্য হয়ে উনি বাঁশের নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর অশেষ রহমতে উনি সহি সালামতে নিচ দিয়ে পারও হয়ে যান। এই ধরনের ক্ষেত্রগুলোতে যেটা হয়, বাঁশের নিচ দিয়ে পার হতে গেলে ওই বাঁশটা আরো নিচে নেমে ওই লোককে চাপা দিয়ে ফেলে এবং মানে মারাত্মকভাবে চাপ দিয়ে মানুষকে মেরেও ফেলতে পারে, এমন একটা অবস্থা হয়। কিন্তু আল্লাহর রহমতে ওনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। উনি বাসার পার হয়ে একটা প্রাইমারি স্কুল ছিল, ওইদিকে যখন গিয়েছেন তখন ওনার বাবা লক্ষ্য করেন পেছন থেকে মনে হচ্ছে ঝড় হচ্ছে। তবে উনি ওই সময় পেছন দিকে না তাকিয়ে সামনে গিয়ে যান। এরপর আর কোনো সমস্যা ছাড়াই উনি বাড়িতে চলে যান। এই ঘটনা উনি তখন বাড়িতে কাউকে বলেন নাই, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয় না। এই ঘটনার পর আহনাফ ভাইয়ের বাবা উনি একই রকম স্বপ্ন বারবার দেখতে থাকেন। স্বপ্নটি এরকম যে উনি একটি জঙ্গল বা বাঁশঝাড় দিয়ে হাঁটছেন, এক পর্যায়ে হঠাৎ করেই কিছু বাঁশ এসে সামনে এবং পেছন থেকে তার গলায় চাপ দিয়ে ধরছে। তিনি গোঙাতে থাকেন, গোঙাতে গোঙাতে ওনার ঘুমও ভেঙে যায়। তো এই আহনাফ ভাইয়ের মা কিন্তু বিষয়টা খেয়াল করেছিলেন। এরপর তিনি আহনাফ ভাইয়ের বাবার কাছ থেকে বিষয়টা জানতে পারলেন যে এই ঘটনা ঘটেছিল। এরপর থেকে উনি এই স্বপ্ন দেখা শুরু করেছেন। এই সমস্যা কোনোভাবেই সলভ হচ্ছিল না। ওনার বাবা নওগাঁর মান্দার কুসুম্বা মসজিদের একজন ইমামের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। তো ওই ইমাম কিছু তদবির দিয়েছিলেন। আল্লাহর অশেষ রহমতে এই সমস্যাটা এরপর আস্তে আস্তে সমাধান হতে থাকে, একটা পর্যায়ে সম্পূর্ণরূপে সমাধান হয়েও যায়। তবে উনি এখনো এই স্বপ্ন দেখেন যখন উনি অসুস্থ থাকেন। অসুস্থ অবস্থাতেই তিনি শুধু এই স্বপ্ন দেখেন। আগে তো রেগুলার দেখতেন, কিন্তু এখন আর সেটা দেখেন না, শুধু অসুস্থ অবস্থায় এই স্বপ্নটা দেখেন। আসলে ওই রহিম চাচার সাথে কি হয়েছিল এটা তো জানা যায় না, কারণ উনি তো মারা গিয়েছিলেন। উনি কাউকে বলে যেতে পারেন নাই যে ওনার ডেড বডির মাথার সাইজটা এমন কেন হলো। 7 দিন পানিতে থাকার পরও ওনার শরীরের কোনো পরিবর্তন হয় নাই, শুধু মাথার অংশ ছাড়া। শরীরের এই আঁচড়গুলোই বা কেন, আর হঠাৎ করেই বা ওইখানে এই বাঁশগুলো নেমে আসার পেছনে কারণ কি ছিল? এরপর থেকে ওনার সাথে এই যে 1999 সাল থেকে এখন পর্যন্ত 2025 সাল অসুস্থ অবস্থাতে এখনো ঘটনা ঘটে চলছে। এটা কেন হচ্ছে? এই রহস্য আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে।